আসসালামু আলাইকুম সবাইকে। আমি জারিন তাসনিম পূর্ণতা, এমএসসি 16 কুয়েট ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে আজকের মাস্টার ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আমাদের মাস্টার ক্লাসের বিষয়টি হলো আইবিএ এমবিএ প্রিপারেশন। আজকের মাস্টার ক্লাসে আমরা কিছু বিষয় ধাপে ধাপে আলোচনা করব। প্রথমে আমরা এমবিএ অ্যাডমিশন, প্রথমে আমরা কেন ইঞ্জিনিয়ারিং করে এমবিএটাকে চুজ করব সেটা সম্পর্কে আলোচনা করব। তারপর আমরা কেন আমরা আইবিএ কে আমাদের গোল বানাবো সেটা নিয়ে আলোচনা করব। দেন আমরা যাব এমবিএ প্রোগ্রামের কারিকুলামটা সম্পর্কে জানতে। তারপর এমবিএ অ্যাডমিশন টেস্টটা কিরকম হয়। এরপর আমরা যাব অ্যাডমিশনের প্রিপারেশন আমরা কিভাবে নিব, এবং সবশেষে আমরা আপনারা কমেন্টে আপনাদের যে কোশ্চেনগুলো আমাদের গেস্ট স্পিকারকে করবেন সেটা সম্পর্কে সেটা আমাদের গেস্ট স্পিকার সেটার অ্যান্সার দিবেন। আজকে আমাদের গেস্ট স্পিকার অর্ণব রহমান ভাইয়া, সিভিল 13 ব্যাচ এবং আইবিএ ডিইউ 61D ব্যাচ এবং কো-ফাউন্ডার অফ স্পেকট্রাম। আসসালামু আলাইকুম সবাইকে। পূর্ণতা, কেমন আছো? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, চলতেছে। ভাইয়া, প্রথমেই আপনাকে যে কোশ্চেনটা করতে চাই, আপনি ইঞ্জিনিয়ারিং করার পর আপনি কেন আইবিএ এমবিএ কে চুজ করে নিলেন? আপনার কি চাইল্ডহুড ড্রিম ছিল এরকম কিছু করার, নাকি 4 বছর ইঞ্জিনিয়ারিং পড়তে এসে আপনার মনে হলো যে আপনি আইবিএ থেকে আপনি এমবিএ করতে চান ইঞ্জিনিয়ারিং করার পর? আচ্ছা, তো একদম কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে আমি জাস্ট সবাইকে বলে নিই যে সবাই, আই হোপ সবাই ভালো আছে, সবাই দুর্যোগের মধ্যেও আই গেস সবাই সুস্থ আছে। অ্যান্ড কেসিসি কেও হচ্ছে ধন্যবাদ এরকম একটা সেশন করার জন্য। বিকজ আমারও অনেকদিন ধরে প্ল্যান ছিল, ইচ্ছা ছিল যে আসলে এই ব্যাপারটা নিয়ে একটু জানার বা বলার। বিকজ হচ্ছে মানে আমাদের আগে হচ্ছে আইবিএ তে হচ্ছে তেমন কোয়েটিয়ান আসতো না, তো আমাদের ব্যাচ থেকে হচ্ছে মোটামুটি বাড়ছে এবং রিসেন্ট ব্যাচটায় বেশ অনেকজন আসছে। তো আমি চাবো যে মানে আসুক, কজ ইঞ্জিনিয়ার অনেক আসে, বাট ব্যাপারটা হচ্ছে যে বুয়েট বা অন্য জায়গা থেকে বেশি আসে। তো আমি আই হোপ যে আমাদের ভার্সিটির মানুষজনও আসবে, এবং যেটা হইতেছে বাড়তেছে আস্তে আস্তে, তো আই হোপ যে এটা আরো চলতে থাকবে। তো এখন হচ্ছে ফার্স্ট অফ অল আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যেহেতু সেশনটা ফুলি আমার কুয়েটের মানুষের জন্য, সো আই উইল ট্রাই টু বি মানে অ্যাজ অনেস্ট অ্যাজ পসিবল। হ্যাঁ, বিকজ মানে আমার হচ্ছে যে কোশ্চেনটা ফার্স্টেই করছো যে হচ্ছে আমার প্ল্যান ছিল কিনা, তো এখানে অনেক কিছু বলা যায়, অনেক কিছু আসলে হয়েছে। তো আমি ট্রাই করবো যে যতটা সম্ভব ওভারঅল থ্রুআউট দ্য সেশন খুবই মানে মানে কি বলে এটাকে বিটার ট্রুথ টাইপের যেসব কথাবার্তা থাকে ওগুলো বলি, এবং যতটুকু অনেস্ট থাকা পসিবল। রাইট, সো এখন যেটা বললা যে আমার লাইফ চাইল্ডহুড প্ল্যান ছিল কিনা, বা হচ্ছে তোমার কিভাবে আসলাম, তো থার্ড ইয়ার পর্যন্ত, আই গেস থার্ড ইয়ারও না, আমার ফোর্থ ইয়ারের ফার্স্ট টার্ম পর্যন্ত আমার আসলে প্ল্যান ছিল যে আমি হচ্ছে বাইরে যাব। হ্যাঁ, তো হচ্ছে বাইরে যাব। এখন বাইরে যাওয়ার ব্যাপারে আসলে ফ্যাসিনেশন যেটা থাকে যে মানে আমি যেহেতু একটু মিউজিক করি, তো আমার আসলে প্ল্যান ছিল কি যে বাইরে যেয়ে হচ্ছে কনসার্ট দেখবো। হ্যাঁ, যত বেশি কনসার্ট দেখা যায় লাভলা, যত বেশি কনসার্ট দেখা যায়, তো ওই ওই মানে ফ্যাসিনেশন থেকে আমার হচ্ছে বাইরে যাওয়ার খুব প্ল্যান ছিল। বাট পরে আস্তে আস্তে বুঝলাম যে আসলে বাইরে আমি পৌঁছে গেলাম, বাট ওখানে যেহেতু আমার হচ্ছে পড়াশোনা করতে হবে, মাস্টার্স করতে হবে, এন্ড লাইক আরো একাডেমিক ওয়ার্কলোড আছে। তো আমার যেটা মনে হয়েছে যে আমি হচ্ছে এবং আরো অনেক ক্রাইটেরিয়া বা অনেক মানে কন্ডিশনস এন্ড স্টাফ মিলায় মনে হচ্ছে যে বাইরে যাওয়াটা এখন আমার জন্য ফিজিবল না। তো তখন হচ্ছে আমি ডিসাইড করলাম যে ঠিক আছে দেশেই থাকবো। তো দেশে থাকার ক্ষেত্রে তখন এখন ব্যাপারটা হচ্ছে যে আমার যেহেতু যেটা বলতো যে আমার স্পেকট্রাম কো-ফাউন্ডার ছিলাম, স্পেকট্রামের থ্রুতে হচ্ছে তোমার বিভিন্ন ওয়ার্কশপ থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেট স্পিকারদের সাথে কথা বলা থেকে শুরু করে নিজেরও মানে কি বললে ব্যাক অফ মাই মাইন্ড একটা হচ্ছে ছিল যে আমার বিজনেসের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল, একটা হচ্ছে মানে ছিল যে এই সাইডে করার। তো পরে যেটা মনে হয়েছে যে ওই সময় যে মনে হয়েছে যে না আমার এন্ড ওভারঅল সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যেহেতু ছিল আমার, তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমার ক্যারিয়ার বিল্ড আপ করার ওইরকম আসলে ফ্যাসিনেশন ছিল না। তার উপর আমি স্টুডেন্টও ভালো ছিলাম না, কোনো মতে আমি মনে করো যে 3 নিয়ে বেরোইছি। তো আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর নলেজ থেকে শুরু করে ওই টাইপের অত বেশি বেসিক ছিল না আমার, বা যতটুকু ছিল আমার মনে হয়েছে যে
ওই এট দ্যাট ভেরি মোমেন্ট, হ্যাঁ, আমি যখন বের হয়েছি আমার তখনও মনে হচ্ছে যে আমি তখনও জবে ঢোকার জন্য বা একেবারে ওই মোমেন্টেই ফুল অন জব করার জন্য প্রিপেয়ার ছিলাম না, আমার একটু পড়ার ইচ্ছা ছিল। তো এখন পড়তে চাইলে তো হয় তোমার মাস্টার্স করতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, অথবা হচ্ছে তুমি অন্য কোনো লাইনে যেতে চাও। তখন আমার মনে হচ্ছে যে এমবিএ টা করলে, বিজনেস সাইডের নলেজটা নিলে, এটা আমার পার্সোনাল যেরকম চিন্তাধারা বা পার্সোনাল যেরকম অ্যাম্বিশন সেটার সাথেও অ্যালাইন্ড, এন্ড হচ্ছে যতটুকু অন্য একটা হচ্ছে ডাইভার্স নলেজও পাইতেছি। তো এই অনেক কিছু আসলে মিলাই হচ্ছে ওই সময় ডিসিশনটা নেওয়া যে না, আমি হচ্ছে বাইরে যাব না বা জবে ঢুকবো না, এন্ড হচ্ছে এমবিএ তে আসা। ভাইয়া, তো এমবিএ করার পর আমাদের যে জব সার্চের ক্ষেত্রে অপশন গুলা কি কি ইনক্রিজ হয়? মানে আমার যদি শুধু একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে আর সেখানে যদি এর অপোজিটে আমাদের যদি একটা ইঞ্জিনিয়ারিং প্লাস এমবিএ ডিগ্রি থাকে, সার্টিফিকেট থাকে, তখন মানে জব সেক্টর গুলা কিভাবে ইনক্রিজ হয়, কোন কোন ক্ষেত্রে? আচ্ছা, সো এখন তুমি যখন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে বেরোতেছো, সো এখন ব্যাপারটা হচ্ছে যে এমবিএ হচ্ছে একটা মাস্টার্স ডিগ্রি, রাইট? ওটা একটা একটা হচ্ছে তোমার অ্যাডভান্স ডিগ্রি। সো তুমি হচ্ছে এখন যেটা বলে যে এখনকার সময় জাস্ট আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিটা হচ্ছে তোমার এনাফ না, একটা ডাউন দ্য লাইন তোমার হচ্ছে একটা আরেকটু স্পেশালাইজড ডিগ্রি দরকার। তো ওইখান দিয়ে তুমি হচ্ছে সাপোজ যদি এমবিএটা করো, তাহলে যেটা হয় যে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করার পরে তুমি যে টেকনিক্যাল নলেজটা পাইলা, তুমি যেই ব্যাকগ্রাউন্ডেই থাকো, এখন তুমি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ো বা ইলেকট্রিক্যাল পড়ো, সিএসসি পড়ো, যেই ব্যাকগ্রাউন্ডেই থাকো, এখন আমাদের ওভারঅল 4 বছরের কারিকুলাম কিন্তু অনেকটা মনে করো যে প্রবলেম সলভিং বেসড বা খুবই মানে ক্রিটিক্যাল বা এই টাইপের জিনিসপত্র পড়ানো হয়। তো এইখান থেকে শুরু করে তোমার হচ্ছে ওভারঅল মাইন্ডসেটটা যেরকম অ্যানালিটিক্যাল হয়ে যায় বা যেরকম হচ্ছে ক্রিটিক্যাল হয়ে যায়, তো ওইটাকে তুমি মনে করো আরেকটু ইমপ্রুভ করতে পারো তুমি যদি এমবিএটা করে বিজনেস নলেজটা নাও। সো এখন তুমি হচ্ছে যদি একটা কোম্পানির কথা চিন্তা করো, সাপোজ আমি যদি সিভিলের কথাই চিন্তা করি বা যে কোনো তুমি একটা ফার্মের কথা চিন্তা করো, তো ওখানে হচ্ছে কোর ইঞ্জিনিয়াররাও থাকে, আবার হচ্ছে এট দি এন্ড অফ দ্য ডে তুমি ওটা কিন্তু একটা বিজনেস, তো ওটার বিজনেস সাইডটাও থাকে। এখন বিজনেস সাইডে কি কি থাকে, সাপোজ তোমার হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট, যে তুমি কাকে কোন ধরনের ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করবা, বা তুমি নতুন বিজনেস কোথায় করবা, কোথায় এক্সপ্যান্ড করবা। তুমি এই তোমার ঢাকায় এখন তোমার অপারেশনস, তুমি চট্টগ্রামে যেতে চাও, সিলেটে যেতে চাও, কোথায় গেলে তোমার সবচেয়ে ভালো হয়, বা এই যে মানে তোমার হচ্ছে নলেজটা। তারপর হচ্ছে তোমার মার্কেটিং, যে তুমি হচ্ছে ওইটাকে কিভাবে মার্কেট করবা, কি কি মিডিয়ামের থ্রুতে মার্কেট করবা। তারপর হচ্ছে কোন টাইপের মার্কেটিং করলে তুমি হচ্ছে তোমার যে ক্লায়েন্ট সেটাকে তুমি হচ্ছে রিচ করতে পারবা। তারপর হচ্ছে ফিনান্স, তুমি হচ্ছে ওইখানে কি ধরনের ট্রানজাকশন হইতেছে, কিভাবে করলে কোন ধরনের ট্রানজাকশন হইলে তোমার কোম্পানি ফাইন্যান্সিয়ালি আর স্টেবল হবে। তো এই ধরনের নলেজ গুলো যখন তোমার কাছে থাকবে উইথ দ্য নলেজ যে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তোমার ইঞ্জিনিয়ারিং নলেজ আছে, তো তখন দেখা যাবে যে তুমি একটা হোল প্যাকেজ হয়ে গেলা। ঠিক আছে, তখন তুমি একটা হোল প্যাকেজ হয়ে গেলে এভাবে যে তোমাকে যখন একটা কোম্পানি একটা সাধারণ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আর একজন একজন সাধারণ ইঞ্জিনিয়ার আর একজন এমবিএ প্লাস ইঞ্জিনিয়ারের সাথে কম্পেয়ার করবে, তখন দেখা যাবে যে তুমি একটু পাইলের উপরে আসবে। কিভাবে? কারণ তোমার হচ্ছে দুই ধরনের নলেজই আছে। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে, এটা বললাম যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনেই থাকতে চায়, যে তুমি হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং লাইনে, ইঞ্জিনিয়ারিং একটা ফার্ম হোক বা যে কোনো একটা কোম্পানি হোক, ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে যদি তুমি যাও, তো সেখানে হচ্ছে তোমার কি কি অপশন বেড়ে যেতেছে, যে তুমি হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলে চলে যেতে পারতো, যে তুমি ডিসিশন মেকার লেভেলে চলে যেতে পারতো, যেখানে হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং নলেজটার সাথে সাথে তুমি বিজনেস নলেজটাকে অ্যাড করে তুমি একটা আরো হোলিস্টিক একটা ডিসিশন দিতে পারতেছো। এটা হচ্ছে মনে করো তোমার এমপ্লয়ারদের জন্য বা যে কোনো একটা কোম্পানির জন্য অনেক ভালো। আরেকটা হচ্ছে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ থাকবে না, ঠিক আছে, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং থাকতে চাইতেছে না, তারা হচ্ছে যদি এমবিএ করে, তাহলে হচ্ছে কি হবে যে তুমি হইতেছে আহ, একদম বিজনেস রিলেটেড যে ধরনের জব, যে তুমি হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ যে ধরনের জব থাকে, বা তুমি হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রজেক্ট ইঞ্জিনিয়ার্স, বা তোমার হচ্ছে মার্কেটিং ব্র্যান্ড ম্যানেজার, ব্র্যান্ড ম্যানেজার থেকে শুরু করে তোমার হচ্ছে ফিনান্স রিলেটেড যে ধরনের জব থাকে, বা তোমার হচ্ছে অপারেশন যে ধরনের জব থাকে, সাপ্লাই চেনে যে ধরনের জব থাকে, যেগুলো হচ্ছে একদম বিজনেস ফোকাস। তো ওই ধরনের জব গুলা তোমার জন্য ওপেন হয়ে গেল। তো দেখা গেল যে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং জব গুলো তোমার জন্য ওপেন থাকলো, প্লাস হচ্ছে তোমার এমবিএ করার কারণে বিজনেস সাইডে যে ধরনের জব গুলা থাকে, যেমন তোমার হচ্ছে বিভিন্ন ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনি, তারপর ম্যানেজমেন্ট ট্রেনিতে তোমার হচ্ছে এমনি ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকলেও হচ্ছে, বাট তারপরও ব্যাংক থেকে শুরু করে তোমার হচ্ছে আহ, বিভিন্ন তোমার হইতেছে বিভিন্ন বড় বড় কোম্পানির যেসব বিজনেস ডেভেলপমেন্ট সাইডের কাজগুলো, মার্কেটিং বা ফিনান্সের কাজগুলো, এই জায়গাগুলোতে তোমার হচ্ছে একটা অপশন থাকতেছে। দেন হচ্ছে এই টাইপের জব গুলো অন হয়ে গেল, তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস এই টাইপের জব গুলো অন হলো। এন্ড আরেকটা জিনিস হচ্ছে যে তোমার
দুইটা নলেজ নিয়েই তুমি হচ্ছে আরেকটু নিজেও ভালো মতো বুঝতে পারলা যে তোমার আসলে কোন ধরনের জবে যাওয়ার জন্য তোমার জন্য বেটার, বা তোমার জন্য কোন ধরনের জবে গেলে তোমার ওভারঅল অ্যাম্বিশন যেটা বা তোমার যেটা টার্গেট সেটা তুমি কোথায় কি করতে পারবা। হ্যাঁ, আমরা তো সবাই জানি যে আইবিএ থেকে এমবিএ এর জন্য সবার একটা ক্রেজ কাজ করে। তো এটা কেন অন্য মানে ডিউর এমবিএ অথবা বিইউপি এমবিএ বা অন্য যে কোনো ভার্সিটির এমবিএ থেকে আইবিএ এর এমবিএটা কেন আলাদা? আচ্ছা, ওকে, সো ফার্স্ট যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার হচ্ছে আইবি এর একটা ব্র্যান্ড ইমেজ অনেক স্ট্যাবলিশড বলতে গেলে এমপ্লয়ারদের কাছে, যে তুমি আহ, মনে করো যে একটা ডিউপির এমবিএ থেকে শুরু করে তুমি এফবিএস এর এমবিএ, তারপর ইস্ট ওয়েস্ট এর এমবিএ, যে কোনো এমবিএ কে যদি রাখো এবং সাথে যদি আইবি এর এমবিএ রাখো, আইবি এর এমবিএ অটোমেটিক্যালি একটু প্রায়োরিটি পাবে। ঠিক আছে, এটা কারণ হচ্ছে যে তোমার মনে করো আইবি এর ফ্যাকাল্টি অ্যালুমনাইরা, আইবি এর হচ্ছে এমবিএ অ্যালুমনাই থেকে শুরু করে বিবিএ অ্যালুমনাই সবাই বেশ ভালো ভালো পর্যায়ে গেছে, এবং হচ্ছে কাজের আউটপুটও সেভাবেই দিচ্ছে। তো এই কারণে হয়েছে কি একটা ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট হচ্ছে যেটা হচ্ছে এমপ্লয়ারদের কাছে কাজে লাগে। তারপরে হচ্ছে তোমার ওভারঅল স্ট্রাকচার বা ওভারঅল তোমার হচ্ছে একাডেমিক কারিকুলাম, এগুলাও মনে করো যে অন্য অনেক ভার্সিটি থেকে একটু হলেও অ্যাডভান্সড। অ্যালামনাই থেকে শুরু করে খুবই স্ট্রং একটা অ্যালামনাই গ্রুপ আছে, খুবই হেল্পফুল একটা অ্যালামনাই গ্রুপ থাকে, যেটা হচ্ছে বলতে গেলে বড় বড় সব কোম্পানিতে তুমি হচ্ছে আইবি এর গ্রাজুয়েট পাবা। দেন হচ্ছে তোমার এটার পাশাপাশি হচ্ছে আর কি আছে, আরেকটা জিনিস হচ্ছে তোমার হচ্ছে আহ, একটা জিনিস যেটা অনেকেই জানে না, সেটা হচ্ছে যে আইবিএ যেসব রিক্রুটমেন্ট পরীক্ষা নেয়, রাইট, তুমি হচ্ছে দেখবা যে অনেক ব্যাংক থেকে শুরু করে অনেক কোম্পানির রিক্রুটমেন্ট পরীক্ষা কিন্তু আইবিএ নেয়। তো আইবিএ নিলে যেটা হয় যে আইবিএ থেকে মনে করো যে ভলান্টিয়ার্স হিসেবে বা ইনভিজিলেটর্স হিসেবে আমাদেরকে পাঠায়, আমাদের এমবিএ স্টুডেন্টদেরকে পাঠায়। তো এটা করলে যেটা হয় যে তুমি হচ্ছে একটা পকেট মানিও পাইলা। সেকেন্ড হচ্ছে যে তুমি হচ্ছে একদম বলতে গেলে যে পরীক্ষা দিতেছে মানুষজন ওই এনভায়রনমেন্টে, তুমি আইবি এর ইনভিজিলেটর হিসেবে গেলা, তো এইটাও একটা নিজের কাছে খুব বড় একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে। আর হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা থেকে বড় কথা হচ্ছে ব্র্যান্ড ইমেজ। ঠিক আছে, যে তুমি হচ্ছে ওভারঅল আইবি এর একটা এমবিএ ডিগ্রি অন্য একটা যে কোনো ভার্সিটি থেকে অনেক বেশি আগায় থাকে, এবং কম্পিটিটিভ থেকে শুরু কম্পিটিটিভ যদি চিন্তা করো যে অ্যাডমিশন টেস্টে কি ধরনের কম্পিটিটিভনেস হয়, অন্য যে কোনো ভার্সিটি থেকে আইবিএ তে বেশি কম্পিটিটিভ হয়। বিকজ এই জিনিসটা সবাই বুঝে, এমপ্লয়াররা সবাই বুঝে যে আইবিএ তে যারা ঢুকতেছে এরা অনেক অনেক কয়েকটা স্টেপ পার হয়ে বা ওই লেভেলের ক্যালিবার নিয়েই ঢুকতেছে, রাইট। তো এই এই কয়েকটা ব্যাপারের কারণে আইবিএ হলো তোমার মনে করো যে অ্যাডভান্টেজ পায়। আচ্ছা ভাইয়া, এখন আমরা আইবি এর কোর্স কারিকুলামটা সম্পর্কে যদি জানি, ইঞ্জিনিয়ারিং থেকে যে এমবিএ করার জন্য এমবিএ করতে কি কি মানে কোনো প্রবলেম ফেস করতে হয় কিনা, ওখানকার কোর্সে কি শুধুমাত্রই বিজনেস সেক্টরটাই হুম, ফোকাসড হয় কিনা, সেই ব্যাপারে যদি আমাদেরকে বলেন। আচ্ছা, আচ্ছা, রাইট। তো তোমার হচ্ছে আহ, মানে ইঞ্জিনিয়ারিং থেকে আসায় কোনো সমস্যা হচ্ছে কিনা যদি চিন্তা করি, তাহলে হচ্ছে মানে এমবিএ এর কারিকুলামটা আমাদের ইঞ্জিনিয়ারিং থেকে যারা হচ্ছে স্পেসিফিক্যালি আইপি পড়ে নাই, মানে আইপিএ ছাড়া বাকি সবার জন্য বলতে গেলে এমবিএ এর কারিকুলামটা অনেক বেশি নতুন হবে। হ্যাঁ, তুমি হচ্ছে আহ, তোমার হচ্ছে অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং বা এই টাইপের জিনিসগুলো তুমি হচ্ছে কিন্তু বেশি পড়োই নাই বলতে গেলে। তো এটার কারণে যেটা হবে যে তুমি যখন হচ্ছে এমবিএ তে ঢুকবা, তখন এই জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং লাগবে, বিকজ তুমি নতুন জিনিস শিখতেছো। হ্যাঁ, তো এটার পাশাপাশি যেটা যে তোমার ইঞ্জিনিয়ারিং পড়লে তোমার হচ্ছে কোনো অ্যাডভান্টেজ পাও কিনা, সেটা হচ্ছে যে যেমন অ্যাকাউন্টিং এ তুমি হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো। সো এখন আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের ক্যালকুলেশন স্পিড সবসময় আমরা একটা অ্যাডভান্টেজ পাই। আমাদের ক্যালকুলেশন থেকে শুরু করে আমাদের অ্যানালিটিক্যাল থিঙ্কিং এ একটু হলেও আমরা আগায় থাকি। তো এখানে দেখা গেল যে তুমি হচ্ছে এইখানে অ্যাডভান্টেজ পাবা। বাট আমার মনে করো যে 1.5 বছর পরে যেটা মনে হয়েছে যে আমাদের ডিসঅ্যাডভান্টেজ কোথাও নাই, যে আমরা ইঞ্জিনিয়ারিং পড়ে এসে যে আমরা একটা জায়গায় ঢুকতেছি এখানে আমরা পারবো না। বিকজ এটা অনেকে মনে করে যে বিবিএ যারা পড়ে আসছে তারা এমবিএ তে যে বেশি অ্যাডভান্টেজ পাবে, বাট না। বিকজ ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে প্রত্যেকবার প্রচুর ইঞ্জিনিয়ার ঢুকতেছে, এন্ড তারপরে হচ্ছে প্রত্যেক যারাই পড়তেছে বা যারাই আমিও পড়ে আসছি, যে এই জিনিসগুলো অতটা বেশি ভ্যারি করবে না। 'cause তুমি যদি নিজে ঠিক মতো পড়ো বা নিজে যদি বুঝে পড়ো বা তুমি যদি ওই লেভেলের এফোর্ট দাও, এটা এই লেভেলের এমন এমন হবে না যে তুমি ইঞ্জিনিয়ারিং থেকে আসছো বলে তুমি হচ্ছে পারতেছো না বা এরকম। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং থেকে এসে এমবিএ করলে তোমার হচ্ছে এই জিনিসটা সমস্যা হবে। ভাইয়া, এখন যদি আপনি আমাদেরকে আইবি এর অ্যাডমিশন টেস্টটা সম্পর্কে বলেন, যে এটাতে আহ, কত কতজন হচ্ছে অ্যাপ্লাই করে, সেখান থেকে কতজন সিলেক্ট হয়, ভাইভাতে কতজন বাদ যায়, এগুলা সম্পর্কে আচ্ছা, আমাদের। আচ্ছা, তো এখানে এখানে হচ্ছে এমবিএ, আমি একটু আরেকটু ভালো মতোই বলি যে এমবিএ ব্যাপারটা, সেটা হচ্ছে যে এমবিএ তোমার হতেছে
পরীক্ষা হয় হচ্ছে আগে ছিল, আচ্ছা না এটার আগে বলি যে এমবিএ কি রকম এমবিএ আছে। সো আইবিএ তে এমবিএ আছে হচ্ছে সাপোজ তোমার টোটাল বললে 3 রকম, ঠিক আছে। একটা হচ্ছে যে তুমি ফুল টাইম এমবিএ তে, ফুল টাইম এমবিএ একটা, পার্ট টাইম এমবিএ একটা। তো ফুল টাইম এমবিএ হচ্ছে যে তুমি দিনে ক্লাস করবা, তুমি হচ্ছে প্রতি সেমিস্টারে 5টা করে সাবজেক্ট নিবা, এন্ড তোমার হচ্ছে 2 বছরে তোমার হচ্ছে এমবিএ শেষ হয়ে যাবে। তারপর তুমি ইন্টার্নশিপ করবা। আর যদি তুমি পার্ট টাইমে যাও, পার্ট টাইমে যেতে হলে তোমার হচ্ছে একটা ফুল টাইম জব থাকা লাগবে, এবং হচ্ছে তুমি পার্ট টাইমে গেলে তোমাকে হচ্ছে সন্ধ্যায় ক্লাস করতে হবে, এন্ড হচ্ছে তুমি প্রতি সেমিস্টারে 3টা করে সাবজেক্ট নিতে পারবা, এবং তোমার অ্যারাউন্ড 3.5 বছর থেকে 5 বছর তুমি যে লেভেলে তোমার কাছে ওই ফ্রিডমটা থাকবে যে তুমি কি পরিমাণ কোর্স নিবা, তো সেটা হচ্ছে 3.5 বছর থেকে 5 বছরের মধ্যে তোমার হচ্ছে এমবিএ শেষ হবে। আর আরেকটা যেটা সেটা হচ্ছে ইএমবিএ, সেটা হচ্ছে এক্সিকিউটিভ এমবিএ। তো এক্সিকিউটিভ এমবিএ হচ্ছে যারা হচ্ছে এক্সিকিউটিভ লেভেল, যারা হচ্ছে যাদের হচ্ছে ওখানে ক্রাইটেরিয়া হচ্ছে তোমার একটা ডিগ্রি থাকা লাগবে, প্লাস তোমার 5 বছরের ম্যানেজারিয়াল এক্সপিরিয়েন্স থাকা লাগবে। তো তুমি যখন এক্সিকিউটিভ এমবিএ করবা, তার মানে হচ্ছে যে তুমি ইএমবিএ করলে তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স থাকা লাগবে, তুমি হচ্ছে জব করে আসছো, জব করে এসে তুমি মনে করো যে এখন মিড ম্যানেজমেন্টের কাছাকাছি আসো, তো তুমি হচ্ছে এখন এমবিএ করলে তোমার এই বিজনেস নলেজটা দরকার, যেটা হচ্ছে তোমাকে একটু সাপোর্ট করবে। তো হচ্ছে এখন এখানে একটা জিনিস বলা হয় নাই, যে আমি হচ্ছে ওই প্রথম দিকে বলো নাই যে এমবিএটা তোমার হচ্ছে কোন এমবিএটা করা দরকার, বা আমি ইমিডিয়েটলি বের হয়ে এমবিএ করবো নাকি আমি জব করে এমবিএ করবো, ঠিক আছে। তো যেটা হয় যে তোমার তুমি যদি জব করে এমবিএ করো, জব করে এমবিএ করলে যেটা হবে যে তুমি তোমার একটা এক্সপিরিয়েন্স হইলো, প্লাস যে তুমি বুঝলা যে তোমার এমবিএ নলেজটা, বিজনেস নলেজটা তোমার কোথায় কাজে লাগবে, ঠিক আছে। তো এটা করলে যেটা হয় যে তুমি হচ্ছে জব করে এসে এমবিএ করলে, তো তোমার নলেজটা বা তুমি যেভাবে পড়তেছো সেটা তুমি অনেক রিলেট করতে পারবে, যে তুমি হচ্ছে জবে এই জিনিসগুলো ফেস করছিলা, এইটা এইভাবে করলে বা এই নলেজটা থাকলে তুমি হচ্ছে এই জিনিসটা ওইভাবে অ্যাপ্লাই করতে পারবে। আর এটার আরেকটা মানে ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে তুমি মানে আমরা কিন্তু এখন এখন তোমরা যে মানে পড়াশোনার মধ্যে আসো বা 4 বছর পড়াশোনা করে বের হইলা, তো আমাদের মধ্যে কিন্তু একটা একাডেমিক ফ্লো আছে বলতে গেলে, আমরা একাডেমিক পড়াশোনার মধ্যে ছিলাম বা পড়াশোনার মধ্যে ছিলাম। তো তুমি যখন বের হয়ে চাকরিতে ঢুকে যাবা, 2 বছর চাকরি করবা, ফার্স্ট অফ অল তুমি হচ্ছে একটা অন্য ধরনের লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গেলা, প্লাস তুমি টাকা অর্জন করা শুরু করবে, ঠিক আছে। তখন যখন টাকা আয় করা শুরু করবা, প্লাস হচ্ছে তোমার একটা লাইফস্টাইল আর অন্যরকম লাইফস্টাইল হয়ে গেল, তখন আসলে তোমার কাছে এই মোটিভেশনটা বা আবার পড়াশোনা করার, আবার তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিয়ে কিন্তু আসতে হবে। তো তুমি আবার অ্যাডমিশন টেস্ট দিয়ে এই লাইনে আসার তোমার ওই ইন্টারেস্টটা হয়তো অনেকের থাকবে না। তো এই জন্য যেটা হয় যে তুমি যদি বের হওয়ার পরপর প্রিপারেশন নেওয়া শুরু করো বা তখন যদি ঢুকো, তাহলে হচ্ছে তোমার প্রিপারেশনের টাইমটা একটু কাজে লাগে, প্লাস হচ্ছে তোমার মাথাতেও বা তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বের হওয়া আরেকটা স্টুডেন্ট হিসেবে ঢুকলে তোমার হচ্ছে পড়াশোনার অ্যাপ্রোচটা হচ্ছে বেটার থাকে। আচ্ছা, সো এরপরে যেটা কোশ্চেন ছিল মেইনলি সেটা হচ্ছে যে এমবিএ এর ব্যাপারে। তো এটা হলো যে তুমি 3 ধরনের এমবিএ। এখন অ্যাডমিশন টেস্ট হচ্ছে তোমার আগে 2 বছরে 2 বছর 2বার হইতো, হ্যাঁ তুমি আগে বছরে 2বার হইতো। এখন এখানে একটা জিনিস কথা, সেটা হচ্ছে যে ইএমবিএ এর পরীক্ষাটা আলাদা হয়, আর এমনি ফুল টাইম পার্ট টাইমের পরীক্ষাটা একসাথে হয়। যেটা হয় যে তোমার হচ্ছে অ্যাডমিশন রেজিস্ট্রেশন করার সময় তোমার হচ্ছে ফুল টাইম না পার্ট টাইম সেটা হচ্ছে বলে দেওয়া লাগে। তো তুমি হচ্ছে বছরে আগে 2বার হইতো, বাট এখন আইবিএ ডিসাইড করছে যে বছরে 1বার নিবে। তো এখন সিট যেটা ছিল সেটা হচ্ছে যে তোমার দুইবার ইনটেকে 60 জন করে নিত ফুল টাইমে, আর 60 জন নিত পার্ট টাইমে। তো এখন যেটা হবে যে তোমার হচ্ছে 1বার হবে ডিসেম্বর বা নভেম্বর বা ডিসেম্বর ওই উইন্ডোতে হবে, প্লাস হচ্ছে তোমার ওই এক ইনটেকেই 180 জন নিয়ে নিবে, 120 জন ফুল টাইম, 60 জন পার্ট টাইম। তো তোমার হচ্ছে এই হলো পরীক্ষা নেওয়া। আর কেমন পরীক্ষা দেয়, অ্যারাউন্ড 3,500-4,000, বা এখন যেহেতু পরীক্ষা একবার হইতেছে তো একটু বেশিও হয়। আর হইতেছে তোমার কম্পিটিশন তো এটা থেকে বুঝতেছো। আর টাইম লাগে তো বললাম, ফুল টাইম এমবিএ তে 2 বছর, আর পার্ট টাইম এমবিএ তে 3.5 বছর, ইএমবিএ তে 1.5 থেকে 2 বছর লাগে। কস্ট যদি বলি, তোমার হচ্ছে ফুল টাইম এমবিএ তে অ্যারাউন্ড 1,20,000 টাকার মতো খরচ হয়। আর পার্ট টাইম এমবিএ তে হচ্ছে যত বেশি টাইম লাগাবা, যত বেশি তুমি হচ্ছে টাইম যাবে তোমার, তত বেশি এটা বাড়তে থাকবে। আর তোমার ইএমবিএ তে অ্যারাউন্ড 2.5 লাখ টাকা মতো খরচ হয়। এই হলো মোটামুটি এমবিএ অ্যাডমিশনটা সম্পর্কে। ভাইয়া, হ্যাঁ, একজন কুয়েটিয়ানের কাছ থেকে আমরা এই কোশ্চেনটা পেয়েছি যে এমবিএ আর প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল, এই দুইটা সার্টিফিকেটের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা আচ্ছা, রাইট। সো প্রজেক্ট পিএমপি যেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল, ওইটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর, প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা প্রফেশনাল সার্টিফিকেট।
এটা তোমার হচ্ছে এমবিএও লাগবে না, কিছু লাগবে না। এখন তুমি যদি একটা জাস্ট কোনো একটা যে কোনো একটা কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজারের কাজ করে থাকো, তো এখন কেউ যদি এই জিনিসটা, মানে আমি যতটুকু জানি যে প্রজেক্ট ম্যানেজমেন্টে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমার হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকা লাগবে মিনিমাম 3 বছরের। 3 বছরের মিনিমাম তুমি যদি প্রজেক্ট ম্যানেজিং তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে হচ্ছে তুমি ওটাকে অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, তার মানে কি যে তুমি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করে আসছো। তো এখন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল এইটা আর এমবিএ ডিফারেন্সটা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্টে কোর ফোকাস করা হবে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর, যে কিভাবে একটা প্রজেক্ট রান করে, কিভাবে একটা প্রজেক্টকে তুমি ম্যানেজার হিসেবে কিভাবে ওটাকে ডিরেক্ট করে তুমি একটা আউটকাম নিয়ে আসবা। আর এমবিএটা করে কি একটা হোলিস্টিক, যে এটা জাস্ট এমবিএটা মনে করো প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে এমবিএ টোটাল কারিকুলামের একটা পার্ট। হ্যাঁ, তো তুমি হচ্ছে এমবিএ করলে তুমি হচ্ছে মার্কেটিং, ফিনান্স, অপারেশন, সাপ্লাই চেইন, ল থেকে শুরু করে সবকিছু পড়বা। হ্যাঁ, তো তুমি যখন ম্যানেজমেন্ট করতেছো, ম্যানেজমেন্টের একটা পার্ট কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো তুমি বলতে গেলে এমবিএটা করলে তোমার হচ্ছে সব ধরনের উইন্ডো অ্যাভিনিউ মনে করো ওপেন থাকলো, যে তুমি হচ্ছে মার্কেটিং এ যাও, ফিনান্সে যাও, বিজনেস ডেভেলপমেন্টে যাও, যেদিকে যাও। আর প্রজেক্ট ম্যানেজমেন্টের এটা করলে তোমার হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর তোমার হচ্ছে এক্সপেরিয়েন্স চলে আসলো, প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর তুমি সার্টিফাইড হয়ে গেল। তো তুমি তখন প্রজেক্ট ম্যানেজমেন্টের রিলেটেড জব গুলোতে তোমার হচ্ছে একটা অ্যাডভান্টেজ পাবা। বাট ওভারঅল যেখানে মার্কেটিং এর দরকার বা যেখানে ফিনান্সের দরকার, সেখানে কিন্তু তোমার প্রজেক্ট ম্যানেজমেন্টের ওই ডিগ্রিটার কাজে লাগবে না। আচ্ছা ভাইয়া, এখন আপনি আপনার কুয়েটিয়ান জুনিয়রদেরকে কি সাজেশন দিবেন যে কারো যদি আইবিএ এমবিএ করার টার্গেট থাকে তাহলে তার প্রিপারেশনটা কখন থেকে শুরু করা উচিত? আচ্ছা, আচ্ছা, তো এখন তোমার হচ্ছে এটা যেহেতু কুয়েটেন স্টুডেন্টদের জন্য, তো আমার যেটা মনে হয় যে আমি যদি প্রত্যেক ইয়ারের স্টুডেন্টকে চিন্তা করি, হ্যাঁ, যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। তো যারা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসো এন্ড ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসো, এরা হচ্ছে আইবি নিয়ে তেমন চিন্তা করবো না। তোমরা এখন যেটা করতে পারো সেটা হচ্ছে যে তোমাদের ক্যাম্পাসে সময় দাও, তোমার যে একাডেমিক পড়াশোনা আছে সেগুলোর উপর সময় দাও। এইগুলো নিয়ে এখন মাথার মধ্যে বেশি প্রেশার নিয়ে দরকার নেই, এন্ড হচ্ছে ক্যাম্পাস লাইফটাকে এনজয় করো, ঠিক আছে? থার্ড ইয়ার থেকে তুমি হচ্ছে আস্তে আস্তে একটু করে চিন্তা করা শুরু করো যে তুমি আসলে কি করবে। থার্ড ইয়ারে অত প্রেশার নেওয়া দরকার নেই, বিকজ যেটা হয় যে ফার্স্ট 2 ইয়ার কিন্তু তোমার হচ্ছে অন্য সাবজেক্ট, তোমার কিন্তু কোর, তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেগুলো ওগুলো বেশি পড়াবে না। থার্ড ইয়ার থেকে শুরু হবে। তো থার্ড ইয়ারে যখন তোমার কোর ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো চলে আসবে তোমার ফিল্ডের, তখন থার্ড ইয়ার পুরোটা মিলে তুমি হচ্ছে চিন্তা করো, ঠিক আছে, যে তোমার এই ধরনের সাবজেক্ট গুলা বা তোমার এই ফিল্ডটা তোমার কাছে কেমন লাগতেছে, বা এই সাবজেক্ট গুলো তোমার কাছে কেমন লাগছে। এবং থার্ড ইয়ারটা খুব ভালো মতো ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়াশোনা করো, যাতে তুমি হচ্ছে যেটা পড়তে আসছো সেটা আসলে বুঝো যে তোমার আসলে ফিল্ডটা কিরকম, বা তোমার কাজগুলো কিরকম, বা তোমার সাবজেক্টটা কিরকম। ফোর্থ ইয়ারে এসে এবার হচ্ছে তুমি চিন্তা করো, ঠিক আছে, যে তুমি হচ্ছে কি করবা। যে ফোর্থ ইয়ারে এসে এবার যদি তোমার মনে হয় যে না, আহ, আমার হচ্ছে গ্রাজুয়েশনের পরে হচ্ছে আমি ডিরেক্ট জবে ঢুকবো না, ঠিক আছে, আমি ডিরেক্ট জবে ঢুকবো না, আমি একটা অ্যাডভান্স ডিগ্রি নিবো, তখন যে চিন্তা করো যে না, আমি এমএস যদি করি, আমি যদি ইঞ্জিনিয়ারিং এর উপর এমএস করি, তাহলে আমার ওই এত রিসার্চ বেসড কাজ আমি করব, নাকি এমবিএটা করে হচ্ছে আমি একটা আরেকটু বিজনেস সাইডে এসে যাবো। তো তুমি যখন যদি ফোর্থ ইয়ারে ডিসাইড করো যে তুমি হচ্ছে এমবিএ এর জন্য প্রিপারেশন এমবিএ করবা, এখন আমি বলবো যে ফোর্থ ইয়ারে যেও তোমার হচ্ছে মানে স্টুডেন্ট থাকা অবস্থায় এত বেশি মানে মনে করো যে গদবাধা প্রিপারেশন, আইবি এর জন্য প্রিপারেশন নেওয়ার দরকার নেই। তুমি যেটা করতে পারো যে আস্তে আস্তে প্রিপারেশন নিতে পারো, আস্তে আস্তে কিছু হ্যাবিট বিল্ড করতে পারো। হ্যাঁ, যে তুমি হচ্ছে ইংলিশ বিল্ড আপ করলা, মাঝে মাঝে কিছু নিউজ পেপার্স পড়লা, স্পিকিংটা প্র্যাকটিস করলা। এই জিনিসগুলো করে করে মাথার মধ্যে যাতে পিছনে থাকলো, তুমি মাথার মধ্যে চিন্তা থাকলো যে না, আমি এমবিএ করবো, সো ওইটার জন্য ওইটার প্রিপারেশনের জন্য আমার যেগুলো দরকার সেগুলো আস্তে আস্তে বিল্ড আপ। তারপরে যে তুমি মনে করো গ্রাজুয়েট করলা, গ্রাজুয়েশন তোমার শেষ হইলো, এখন তুমি যদি চিন্তা করো যে আমাদের বেশিরভাগ কুয়েটিয়ানরা বের হয় কখন, যে তোমার ওই প্রথম 4 মাসের মধ্যেই সবাই বের হয়ে যায়, যে কোনো একটা বছরের প্রথম 4 মাসের মধ্যে সবাই বের হচ্ছে। তো এই প্রথম 4 মাসের মধ্যে যদি তুমি বের হও, তোমার কিন্তু পরীক্ষা সেই ডিসেম্বরে। হ্যাঁ, তো ওই বছরের ডিসেম্বরে তো তুমি কিন্তু তোমার কাছে 7 থেকে 8 মাস অ্যাভারেজ টাইম থাকবে। তো এই টাইমটার মধ্যে তুমি যদি একেবারে কনসেন্ট্রেটেড আইবি এর জন্য প্রিপারেশন নাও, বা তুমি যদি একটু টাইমও নাও, একটু নিজে চিন্তা করো, একটু চিল করো, হ্যাঁ ভাই 4 বছর পড়াশোনা করলে একটু চিল করে তারপর হচ্ছে তুমি পড়াশোনা শুরু করলে, তাও তোমার কাছে অনেক টাইম। এত টাইম আসলে আইবি এর প্রিপারেশনের জন্য লাগে না। তো এটা একটু প্রিপারেশনের সাইডে গেলে আমি বলবো। বাট আমি যেটা বলবো যে যারা হচ্ছে স্টুডেন্ট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তোমরা হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো ভালো মতো পড়ো, ক্যাম্পাস লাইফটাকে এনজয় করো। ফোর্থ ইয়ারে দিয়ে যখন তোমাদের হচ্ছে সিনিয়র হয়ে যাবা, এত যখন তেল থাকবে না, তখন আসলে মাথায় চিন্তা করবা যে তোমার ক্যারিয়ার কিভাবে বিল্ড আপ করবা, যে তোমার হচ্ছে কিভাবে কি করবা, তখন যে আস্তে আস্তে চিন্তা করবা যে না, আমি ওই লাইনে যাবো। তখন ওই লাইনে যখন ডিসাইড করে ফেলবো, তখন আস্তে আস্তে হচ্ছে কিভাবে জিনিসগুলো ছোট ছোট ভাবে আস্তে আস্তে ডিসাইড করবা।
এখন যদি আপনি আমাদেরকে আইবি এর কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে বলেন এবং আইবি এর কোশ্চেন প্যাটার্ন আর জিআরই এর প্রিপারেশনের মধ্যে কতটুকু সিমিলারিটিস আছে এবং কতটুকু ডিসিমিলারিটিস আছে। আচ্ছা, ওকে। সো আইবিএ কোশ্চেন প্যাটার্ন, আইবিএ তে হচ্ছে তোমার দুইটা পার্ট থাকে, হ্যাঁ, একটা হচ্ছে এমসিকিউ পার্ট আর একটা হচ্ছে রিটেন পার্ট। তো এমসিকিউ পার্টে হচ্ছে তোমার 75 মার্ক, যে তোমার হচ্ছে ম্যাথে থাকে 30 মার্ক, ইংলিশে থাকে 30 মার্ক, আর হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল পার্টে থাকে 15 মার্ক। তো আর 25 মার্কের যেটা রিটেন থাকে সেখানে হচ্ছে তোমার প্যারাগ্রাফ, তারপর হচ্ছে এসে, এই টাইপের কোশ্চেন থাকে। সো কোশ্চেন প্যাটার্ন যেটা হয় যে ম্যাথ যদি চিন্তা করো, ম্যাথটা হচ্ছে বলতে গেলে একেবারে 8 9 10 যে ধরনের ম্যাথ আমরা পড়ছি সেই ধরনের ম্যাথ, ঠিক আছে। তো এই যে শতকরা থেকে শুরু করে তোমার হচ্ছে এই যে ধরনের অঙ্কগুলা, ও যে নৌকা বোট এই টাইপের যে অঙ্কগুলা, তোমার হচ্ছে পার্সেন্টেজ তো বললাম, তারপর হচ্ছে তোমার লাভ ক্ষতি, হ্যাঁ, এই টাইপের যে কাজগুলো আমরা 8 9 10 করছি, এই অঙ্কগুলাই কনসেপ্ট গুলা মনে করো যে থিম হচ্ছে এগুলো। বাট আইবিএস এর কোশ্চেন গুলো যেরকম থাকে যে একটু কমপ্লেক্স থাকে, একটু হচ্ছে ঘুরায় দেয়, একেবারে সিম্পল তোমাকে কোনো কোশ্চেন দিবে না, আসলে একটু ঘুরায় দিবে, একটু লেজুরি মেরে দিবে, এবং হচ্ছে সবই যেহেতু ইংলিশে, তো তোমাকে ওই জিনিসটা বোঝাটা একটু ট্রিকি হয় যে তোমার আসলে কি চাইতেছে বা ম্যাথটা কি, মানে কি ধরনের কোশ্চেন তোমাকে বলছে। বাট ম্যাথ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য, আমি বলবো না যে যারা হচ্ছে ইঞ্জিনিয়ার হয়ে বেরোতেছে তারা সবাই ম্যাথে একদম পারবে, তো এই জিনিসটা হচ্ছে 8 9 10 এর ম্যাথ, যেহেতু 8 9 10 এর ম্যাথ গুলো যেটা হয় যে আমরা কিন্তু অনেকদিন করি নাই, এই তোমার মনে করো যে এই শতকরা বা তোমার হচ্ছে এই লাভ ক্ষতি, এই টাইপের অঙ্ক কিন্তু অনেকদিন করা হয়। তো এটা তুমি যখন পড়া শুরু করবা তখন তোমার কাছে যে ইজি লাগবে, বাট এমন না যে তোমার হচ্ছে, আবার অনেকে চিন্তা করে যে ইঞ্জিনিয়ারদের জন্য এটা অনেক অ্যাডভান্টেজ যে আমরা হচ্ছে ইঞ্জিনিয়ার, আমরা সব ম্যাথ পারবো। বাট যেটা আমার কাছে মনে হচ্ছে যে তুমি হচ্ছে যখন অ্যাডমিশনে যাবা তখন হচ্ছে ইঞ্জিনিয়ার হিসেবে গেলে তোমার হচ্ছে ওই ক্যালকুলেশন স্পিডটা ভালো থাকে, তোমার ওই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ভালো থাকে। তোমার হচ্ছে 4 বছর পড়াশোনা করে 4 বছর এই ইঞ্জিনিয়ারিং পাস করার পরে তোমার হচ্ছে ওই পরীক্ষা দেওয়াটা বা ওই কোশ্চেনটা অ্যান্সার করার একটা অ্যাডভান্টেজ থাকে, যেটা হচ্ছে অন্য লাইনের স্টুডেন্টদের একটু হলেও ডিসঅ্যাডভান্টেজ থাকে, বাট যেটা তারাও হচ্ছে ভালো প্র্যাকটিসের মাধ্যমে মেক আপ করে ফেলতে পারবে। এই হলো মোটামুটি ম্যাথ। ম্যাথে হচ্ছে তোমার 8 9 10 যে ধরনের ম্যাথ গুলো আমরা করে আসছি, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, আর হচ্ছে জিওমেট্রিও থাকবে। জিওমেট্রি হচ্ছে খুব কমপ্লেক্স লেভেলের জিওমেট্রি থাকে না, তোমার হচ্ছে এই কোণ, তারপর হচ্ছে তোমার এই টাইপের জিনিসগুলো বেশি থাকবে। ইংলিশে যেটা হয়, ইংলিশে 30 মার্ক বললাম, 30 মার্কের মধ্যে তোমার হচ্ছে এরর ডিটেকশন থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে, কম্প্রিহেনশন থাকে, তারপর হচ্ছে তোমার অ্যানালজি থাকে, আর হচ্ছে তোমার এই টাইপের প্রিপোজিশন থাকে, আর্টিকেল থাকে, অনেক টাইপের কোশ্চেন থাকে। তো ইংলিশটা যেটা হয় যে তোমার হচ্ছে আমরা ইঞ্জিনিয়াররা হচ্ছে ইংলিশে পড়াশোনা করে আসছি, বাট একদম একটা অ্যাডমিশন টেস্টে ইংলিশ এই করার মতো এই ধরনের নলেজটা আমাদের থাকে না, ঠিক আছে। যেটা হচ্ছে বিজনেস স্টুডেন্টদের বা অন্য স্টুডেন্টদেরকে একটু এজ থাকে, যে তারা হচ্ছে মনে করো যে বিবিএ পড়তে গেলে অনেক ধরনের প্রেজেন্টেশন থেকে শুরু করে অনেক কেস স্টাডি থেকে শুরু করে অনেক কাজ করার কারণে ওদের হচ্ছে মনে করো যে ইংলিশের সাইডে একটু হলেও অ্যাডভান্টেজ ওরা পায়, ঠিক আছে। তো এখানে যেটা হয় যে তুমি হচ্ছে তুমি যদি ইংলিশের হ্যাবিটটা বিল্ড আপ করতে পারো আগে থেকে, তাহলে এখানে যে তোমার হচ্ছে কিছু অ্যাডভান্টেজ পাও। বাট হচ্ছে এটা আমি আর একটু পরে বলি। আপাতত হচ্ছে তুমি কোশ্চেন প্যাটার্নটা যদি চিন্তা করো তাহলে হচ্ছে ইংলিশে থাকে হচ্ছে এরর ডিটেকশন বা রিডিং কম্প্রিহেনশন, তারপর হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর হচ্ছে অ্যানালজি যেটা বললাম, এই টাইপের কোশ্চেনগুলো 30 মার্কের থাকে। আর 15 মার্কের যেটা অ্যানালিটিক্যালটা থাকে হচ্ছে পাজল টাইপের কিরকম, যে তোমাকে হচ্ছে মনে করো একটা সিনারিও দিয়ে দিবে, যে তোমাকে বললো যে সপ্তাহে 7টা দিন আছে, 7টা দিন তোমাকে এই কাজ করতে হবে, এটার মধ্যে একটা কিছু রুলস দিয়ে দিল বা এই দিয়ে দিল, এগুলোর মধ্যে তোমাকে হচ্ছে এই রুলস গুলো অনুযায়ী ওটাকে কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে। পাজল জিনিসটা খুবই মজার, তো এটা যদি কেউ হচ্ছে প্র্যাকটিস করতে পারো এবং এটা যদি বুঝে যাও তাহলে এই জিনিসটা খুবই সোজা এবং খুবই মজার। আর অ্যানালিটিক্যাল পার্টে আরো থাকে হচ্ছে তোমার ক্রিটিক্যাল রিজনিং থাকে হচ্ছে যে তোমার কোন লাইক যে ম্যানেজারিয়াল ডিসিশন নেওয়া, হ্যাঁ, যে তোমাকে একটা সিনারিও দিয়ে দিবে, ওটার উপর বেস করে তোমাকে কিছু একটা ডিসিশন দিতে হবে। তো ওইটা হচ্ছে থাকে ক্রিটিক্যাল রিজনিং। আর একটা জিনিস থেকে ডাটা সাফিসিয়েন্সি মাঝে মাঝে হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল পার্টে আসে অথবা হচ্ছে তোমার ম্যাথ পার্টে দিয়ে দেয়। সেটা হচ্ছে যে তোমার ফুলি ম্যাথ না, ওইটা হচ্ছে যে তোমার একটা দুটা স্টেটমেন্ট দিয়ে দিবে বা দুটা ইকুয়েশন দিয়ে দিবে, তোমাকে বললো যে এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য এই দুইটা শর্ত কতটুকু সাফিসিয়েন্ট বা এরা সাফিসিয়েন্ট কিনা। তো এই টাইপের হচ্ছে ডাটা সাফিসিয়েন্সি, এটা কখনো ক্রিটিক্যাল অ্যানালিটিক্যালেও আসে অথবা ম্যাথেও আসে। তো এইটা হলো তোমার রিটেন পার্ট। আর হচ্ছে তোমার এটা হলো তোমার এমসিকিউ পার্ট। আর রিটেন পার্টে যেটা হয় যে তোমাকে যে কোনো একটা টপিক সম্পর্কে লিখতে দিবে, যেটা হোক যে আমাদের সময় যেমন আসছিল যে তোমার উবার নিয়ে লিখতে বলছিল,
বা তো এই টাইপের টপিক নিয়ে তোমাকে লিখতে দিবে। কিছু হচ্ছে প্যারাগ্রাফ রিলেটেড, কিছু আর কিছু মানে কি বলে আর্গুমেন্টেটিভ কোশ্চেন দিবে যে তুমি এটার সাথে এগ্রি করো না ডিসএগ্রি করো, এই টাইপের কিছু কোশ্চেন দিবে। এই হলো তোমার কোশ্চেন প্যাটার্ন। আর যদি তুমি টাইম চিন্তা করো তাহলে হচ্ছে এমসিকিউ এর জন্য তোমার টাইম থেকে 90 মিনিট, আর হচ্ছে রিটেনের জন্য টাইম থেকে 30 মিনিট। তো টোটাল হচ্ছে 1 ঘন্টা 120 মিনিট বা 2 ঘন্টা। এই হলো তোমার পরীক্ষা। হ্যাঁ, আমাদের কাছে একটা কোশ্চেন আসছে যে বিএসসির যে সার্টিফিকেট, আমাদের যে রেজাল্টটা সিজিপিএ অথবা ব্যাকলগ থাকা, আইবিএ অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এগুলা কি কোনো প্রবলেম ক্রিয়েট করে কিনা, মিনিমাম রিকোয়ারমেন্টটা কি থাকে? আচ্ছা, এখন হচ্ছে তুমি হইতেছে এডমিশনে তুমি হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য তোমার মিনিমাম 2.5 লাগবে সিজিপিএ, ঠিক আছে? 2.5 লাগবে। তো 2.5 থাকলে তুমি হচ্ছে অ্যাডমিশন দিতে পারবে, এবং তুমি চান্স পেলে ওটা আমার বলেই যাবে তোমার আন্ডারগ্রেডে এরকম ছিল, ঠিক আছে? এটা তোমার যদি সিজিপিএ কম থাকে সেটা হচ্ছে হয়তো ভাই ভাই যে তোমাকে জিজ্ঞেস করবে তোমার সিজিপিএ কেমন, আর ওটা তুমি হচ্ছে একটু চাপাবাজি করে ওটা সরা যেতে পারো। আর যেটা ব্যাকলগের কথা বললাম, ব্যাকলগে যেটা হবে যে ব্যাকলগের ব্যাপারটা যদি চিন্তা করি তাহলে আগে আগে ব্যাকলগটা ঝামেলা হতো, ঠিক আছে? আগে যদি তোমার এই যে যখন দুইটা পরীক্ষা মানে আইবিএ 1 বছরে 2টা পরীক্ষা নিত, তখন যদি তোমার ব্যাকলগ থাকতো, দেখা গেল যে তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডের সাথে বের হতে পারতেছো, তোমার স্পেশাল দেওয়া লাগতেছে বা তোমার হচ্ছে আবার একসাথে পরীক্ষা দেওয়া লাগতেছে। এটার কারণে দেখা গেলো যে তোমার বের হইতে অগাস্ট হয়ে গেল বা আরো পরে হয়ে গেল, জুনের পরে হয়ে গেল। তাহলে তুমি কি হলো যে তোমার জুনের ইনটেকটা তুমি মিস করলে, ঠিক আছে? বাট এখন যেহেতু একবার হইতেছে, তো তুমি যদি ওই ডিসেম্বরের আগে বের হয়ে যেতে পারো ব্যাকলগটা করে, তাহলে হচ্ছে তোমার ওইটাতে কোনো এফেক্ট করবে না। আর তোমার ব্যাকলগের যেটা যেটা তুমি যদি 2.5 থেকে তোমার কম না আসে, তাহলে ব্যাকলগেরও কোনো এইটার কোনো ইফেক্ট করবে না। বাট ব্যাপারটা হচ্ছে 2.5 হচ্ছে কাট মার্কস। তোমার 2.5 থাকলে তোমার হচ্ছে অ্যাডমিশন দিতে কোনো সমস্যা নাই। বাট যেটা বললাম যে যদি ব্যাকলগ তোমার আগে শেষ না হইতো তাহলে ঝামেলা হতো, বাট এখন আর ওইটাতে সমস্যা নাই, যে তুমি হচ্ছে বের হয়ে গেলে ডিসেম্বরে পরীক্ষা দিতে পারলে তোমার আর কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আইবি এর প্রিপারেশন কোচিং এ যাওয়া আর বাসায় বসে প্রিপারেশন নেওয়া, দুইটার মধ্যে ডিফারেন্স কি? কোচিং এ গেলে কি কি বেনিফিট, বা বাসায় বসে করলে কি কি প্রবলেম ফেস করতে হতে পারে? আচ্ছা, তো এখন আমি নিজে কোচিং করছি। হ্যাঁ, আমি নিজে কোচিং করছিলাম, যেটার কারণে হয়েছিল যে আমি বের হয়েছিলাম তোমার মনে করো অ্যারাউন্ড এপ্রিলে। হ্যাঁ, এপ্রিলে বের হওয়ার পরে আমার হচ্ছে আমি ডিসাইড করে আসলাম যে এমবিএ করব। তো এখন কোচিং করলে যেটা হয় যে কোচিং এ হচ্ছে একটা সিস্টেমে আগায়। হ্যাঁ, কোচিং হচ্ছে একটা খুব রুটিন মাফিক আগায়। ওরা হচ্ছে প্রতি সপ্তাহে তোমাকে কিছু হ্যান্ড আউট দিবে বা কিছু কাজ দিবে বা কিছু হচ্ছে আহ মানে তোমার হচ্ছে রুটিন সেট করে দিবে, যেটা অনুযায়ী আগে গেলে যে তুমি একটা গাইডলাইন পাবো, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা কোচিং এর অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে তোমার আইবি এর মানুষজনই কোচিং এ ক্লাস নেয়। তুমি তোমার হচ্ছে আইবি এর জন্য প্রমিনেন্ট কোচিং সেন্টার বললে তোমার হচ্ছে ক্যাপস্টোন আছে, মেন্টরস আছে। হ্যাঁ, এই দুইটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট। তো এই দুইটা জায়গাতেই তোমার আইবি অ্যাডমিশনের পরীক্ষা ক্লাসগুলো নিতে হচ্ছে তোমার আইবিএ স্টুডেন্টরা। তো আইবিএস স্টুডেন্টদের সাথে ক্লাস করলে যেটা মানে তারা ক্লাস নিলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে তাদের এক্সপিরিয়েন্স তুমি জানতে পারো, যে তারা কিভাবে প্রিপারেশন নিতে, বা কিছু শর্টকাট থেকে শুরু করে কিভাবে পরীক্ষাটা দিলে ভালো হয়, বা এই জিনিসগুলা হচ্ছে তোমার ইসে কাজে লাগে, তোমার হচ্ছে ওই কোচিং করলে কাজে লাগে। আর হইতেছে কোচিং এর অ্যাডভান্টেজ হচ্ছে এইটাই যে তুমি হচ্ছে গাইডলাইন পাইতেছো একটা, আর হচ্ছে তুমি একটা রুটিনে থাকতেছো। আর কোচিং না করলে তুমি বাসায় পড়লে যে হবে না তা না, অনেকে বাসায় পড়ে অনেকে কোচিং না করে তোমার হচ্ছে চান্স পাইতেছে। তো এইটা হচ্ছে নিজের কাছে কোচিং করতে হবে যে আমি আসলে রুটিন মাফিক আগাতে পারবো কিনা। যে তোমার কাছে কিন্তু আহ যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে? তোমার এখানে কোনো গদ বাঁধা প্রিপারেশন নাই। তোমার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে প্রিপারেশন, তুমি কি, তোমার এফিসিয়েন্সি কিরকম বা তোমার নলেজ কিরকম, সেটার উপর বেস করে তোমার অনেক ধরনের প্রিপারেশন তুমি নিতে পারো, অনেক কিছু পড়তে পারো। তো তুমি যদি ওই মানে ওই কনফিডেন্স টুকু তোমার মধ্যে থাকে যে না আমি হচ্ছে নিজেই পড়াশোনা করে আমি এই জিনিসগুলো কভার করতে পারবো, তাহলে কোচিং করা নেসেসারি না। বাট একটা জিনিস যেটা, যে তুমি যদি কোচিং এ রেগুলার ক্লাস নাও করো, বাট কোচিং এ যেটা হয় যে তোমার হচ্ছে মক টেস্ট হয়। সেটা হচ্ছে যে পরীক্ষার আগে হচ্ছে তোমার আইপি স্ট্যান্ডার্ডের কোশ্চেন করে ওরা হচ্ছে পরীক্ষা নেয়। এইটা খুবই হেল্পফুল, এবং এটা তুমি কোচিং করো বা না করো, এটা তুমি দিলে তুমি হচ্ছে যে প্রিপারেশনটা নিলা সেটা তুমি নিজেকে জাজ করতে পারলা যে তোমার প্রিপারেশনের কি অবস্থা। আর হচ্ছে তোমার এবং ওইটা হচ্ছে একেবারে আইবি এর মতো 2 ঘন্টার পরীক্ষা হয়, বা তোমার হচ্ছে 90 মিনিটস পরীক্ষা হয়। তো এটা করলে তুমি একদম পরীক্ষার মতো ফিলটা পাইলা, যে তোমার পরীক্ষায় তোমাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, বা কি কোন কোশ্চেন গুলো তোমাকে আগে অ্যাপ্রোচ করতে হবে, কোন পার্ট দিয়ে আগে করতে হবে। তো এইটা তোমার হচ্ছে ওখানে কাজে লাগে। বাট যেটা বললাম যে তুমি কোচিং এ রেগুলার ক্লাস করবা কিনা, সেটা ডিপেন্ড করবে যে তুমি হচ্ছে তোমার উপর, তোমার আসলে সিচুয়েশনটা কিরকম, যে তুমি হচ্ছে সপ্তাহে প্রতিদিন এরকম ক্লাস করাটা তোমার জন্য ফিজিবল কিনা, নাকি তুমি বাসায় পড়াটাই তোমার জন্য ফিজিবল, বা তুমি নিজেকে রুটিন মাফিক আগাতে পারবা কি পারবা না, এটার উপর।
আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন, সেটা হচ্ছে জিআরই এর প্রিপারেশন নিয়ে আইবি এর প্রিপারেশন কতটুকু কভার করা যায়, বা আইবি এর প্রিপারেশন নিয়ে জিআরই এর প্রিপারেশন কতটুকু কভার করা যায়? আচ্ছা, তো আমার মনে হয় যেটা যে জিআরই প্রিপারেশন নিলে আইবি এর প্রিপারেশনটা অনেকটা হয়ে যায়। অনেকটা হয়ে যায় বলতে আমি বলবো সবকিছু হয়ে যায় না, বাট অনেকটা হয়ে যায়। বাট আইবি এর প্রিপারেশন নিলে যে জিআরই প্রিপারেশন হয়ে যাবে এটা আমি বলবো না। বিকজ জিআরইটা আমার মনে হচ্ছে আরেকটু অ্যাডভান্স। হ্যাঁ, তোমার ওখানকার কোয়েশ্চেন গুলো আরেকটু বেশি, আরেকটু হার্ড হয়, এবং হচ্ছে তোমার আরেকটু ভোকাবুলারি বেসড হয়। জিআরই কোয়েশ্চেন গুলো আরেকটু ভোকাবুলারি বেসড হয়, যেটা আইবিএ তে এতটা ভোকাবুলারি বেসড না। এতটা না যে তোমার হচ্ছে অনেক ওয়ার্ড মুখস্থ করা লাগবে, যেটা হচ্ছে জিআরই তে মানুষজন করে 1,500-2,000 ওয়ার্ড মুখস্থ করে। এত ওয়ার্ড মুখস্থ করার প্রয়োজন হয় না। বাট কিন্তু এই কারণে তুমি যদি জিআইটা করে রাখো, তা জিআই প্রিপারেশন না, তাহলে আইবি তে তোমার হচ্ছে কাজে লাগবে। বাট এখানে একটা ব্যাপার আছে, তুমি হচ্ছে কিন্তু তাহলে দুই নৌকায় পা দিলা, যে তুমি জিআরই তোমার মেইন টার্গেট, তুমি হচ্ছে আইবিএ করবে। এবং এটা আমি আমি আরেকটা জিনিসও বলি, সেটা হচ্ছে যে অনেকে থাকে যে তোমার হচ্ছে আম, বাইরে যাওয়ার প্ল্যান তাদের আগে থেকেই, বাট তারা হচ্ছে মানে জাস্ট হচ্ছে মজার জন্য না কি করার জন্য আই ডোন্ট নো ভাই, তারা হচ্ছে আইবিএ তে ঢুকে একটা সেমিস্টার পরে, একটা সেমিস্টার করার পরে বাইরে চলে যায়। হ্যাঁ, তো তাদের ফার্স্ট থেকে প্ল্যান ছিল বাইরে যাওয়া। তো এটা করলে হয় কি যে আমাদের আমাদের ব্যাচে অ্যারাউন্ড তোমার হচ্ছে এরকম 5 জন 6 জন চলে গেছে। তো তুমি এরকম চিন্তা করো যে 3,500 4,000 মানুষ থেকে তুমি হচ্ছে 60 জনকে নিলা। 60 জনকে নেওয়ার পরে মানে কিরকম কম্পিটিটিভ মানুষজন পড়ে, কতজন কম্পিটিশন করে মানুষজন কত হেঁটে একটা জায়গায় পরীক্ষা দিলো, এবং তুমি হচ্ছে সেখানে চান্স পেলা। চান্স পাওয়ার পরে তুমি হচ্ছে বাইরে চলে গেলা। হ্যাঁ, তো তুমি সিট গুলাও নষ্ট করলা, প্লাস হচ্ছে এই এত মানে এটা কোনো জাস্টিফাইড না। তো আমি যেটা বলবো যে তুমি হচ্ছে যদি হচ্ছে আইবি এর প্রিপারেশন নাও বা জিআই প্রিপারেশন নাও, যে কোনো একটা ভালো মতো প্রিপারেশন নেওয়া উচিত, অন্তত মাথায় ঠিক রাখা উচিত। বাট যেটা বললাম যে তোমার হচ্ছে জিআরই পরীক্ষাটা হচ্ছে আরেকটু বেশি অ্যাডভান্স, আরেকটু বেশি অ্যানালিটিক্যাল, বা আরেকটু বেশি ভোকাবুলারি বেস, যেটা আইবিএ তে একটু হলেও কম, বাট আইবিএ তেও জিনিসগুলো থাকবে। হ্যাঁ, তো তুমি জিআরই প্রিপারেশন নিলে আইবিএ টা অনেকটা হয়ে যাবে, বাট আইবি প্রিপারেশন নিলে জিআরই টা অতটা হবে না। ভাইয়া, আইবি এর স্টাডি ম্যাটেরিয়াল গুলার কিন্তু অনেক সোর্স পাওয়া যায়, তো সেক্ষেত্রে কোন স্টাডি ম্যাটেরিয়াল গুলা সব থেকে বেশি প্রোডাক্টিভ? আচ্ছা, তো এখানে এখানে আমি এই জিনিসটা বলার আগে আমি হচ্ছে আমার আমার সাইডটা বলার আগে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে সবাই যেহেতু আমরা ফেসবুক ইউজ করি, রাইট? তো তোমরা হচ্ছে ফেসবুকে যারাই হচ্ছে আইবিএ নিয়ে সিরিয়াস, বা যারা হচ্ছে এমনি অন্তত চিন্তা করছো যে আইবিএ তে তোমার ঢুকে দেখা যায় বা কিছু একটা, তারা হচ্ছে ফেসবুকে কয়েকটা গ্রুপে অ্যাড থাকবা। সেটা হচ্ছে যে একটা গ্রুপ আছে যে তোমার হচ্ছে এমবিএ অ্যাডমিশন বাই আইবিএ, এমবিএ অ্যাডমিশন টেস্ট অফ আইবিএ, আর একটা হচ্ছে তোমার আইবিএ এমবিএ প্রিপারেশন বাই ক্যাপস্টোন। এরকম দুইটা গ্রুপ আছে। দেখবা যে এমবিএ অ্যাডমিশন টেস্ট গ্রুপটা হচ্ছে তোমার অ্যারাউন্ড 2 লাখের উপরে মানুষ। তো এই গ্রুপগুলাই অ্যাড থাকবে। এই গ্রুপগুলাই অ্যাড থাকলে দেখবা যেটা হবে যে এই গ্রুপগুলোর ফাইল সেকশনে প্রচুর ম্যাটেরিয়াল আছে, প্লাস হচ্ছে তোমার প্রিভিয়াস মানে স্টুডেন্টরা কি ধরনের প্রিপারেশন নিছে সেগুলোর অনেক গাইডলাইন আছে। তো ওগুলা পড়লে তুমি হচ্ছে একটা হোলিস্টিক আইডিয়া পাবা যে আসলে মানুষজন কিভাবে অ্যাপ্রোচ করতেছে বা কিভাবে হচ্ছে তোমার পরীক্ষাটা নিতেছে। এবং ওখানে অনেকে অনেক কোশ্চেন সাবমিট করে, বা ওখানে গ্রুপগুলো যারা চালায় বা প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টরা, এরা অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করে, যেটা অনেক কাজে লাগে। আচ্ছা, আরেকটা এবার হচ্ছে তুমি যদি একদম প্রিপারেশনের সাইডে চলে আসো, তুমি যদি ম্যাথে ধরলে যেটা হবে যে তোমার হচ্ছে এটা ডিপেন্ড করবে যে তুমি ম্যাথে কিরকম। বাট আমি ধরে নিলাম যে আমরা ইঞ্জিনিয়াররা একটা অ্যাভারেজ লেভেলে ম্যাথ পারি, ঠিক আছে? তো তোমার এখন তুমি যখন মনে করো যে গ্রাজুয়েশনের পরে তুমি এখন আইবিএ প্রিপারেশন নিতেছো, তাহলে আমি যেটা বলবো যে আমার প্রিপারেশন যেরকম ছিল সেটা হচ্ছে যে ফার্স্টে যেটা করা উচিত সেটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক। আইবিআর হচ্ছে কোশ্চেন ব্যাংক আছে, সেটা হচ্ছে তোমার সাইফোর্সেরও আছে, মেন্টরসেরও আছে। যে কোনো একটা তুমি কিনে নিবা, কিনে নিয়ে ওখানে হচ্ছে অ্যারাউন্ড গত 20 বছর থেকে 25 বছরের কোশ্চেন থাকবে। তো এই কোশ্চেন গুলা তুমি যদি মানে গো থ্রু করো, তাহলে হচ্ছে আইবিআর কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারবা যে ওখানে কি ধরনের কোশ্চেন আসছে। তো বছর টু বছর কোশ্চেন ভ্যারি করে, বাট কোর কিছু কোশ্চেন একেবারে কোর ফরম্যাট একেবারে কিছুটা কনস্ট্যান্ট থাকে। তো তুমি যদি ওই কোশ্চেনের প্যাটার্নটা বুঝে যাও ওই প্রিভিয়াস এর কোশ্চেন থেকে, এবং প্রিভিয়াস এর কোশ্চেন যদি সলভ করো, তাহলে অনেকটা আইডিয়া তোমার কাছে হয়ে যায়। এবার হচ্ছে তুমি আরেকটু যখন কনসেন্ট্রেটেড তুমি যখন প্রিপারেশন নিবা, তখন ম্যাথের ক্ষেত্রে একটা বই আছে, আমি যেটা পড়ছিলাম সেটা হচ্ছে সাইফোর্স ম্যাথ। সাইফোর্স ম্যাথে যেটা করা আছে সেটা হচ্ছে যে তোমার অঙ্কগুলা বাংলায় করা আছে এবং অনেক টাইপের অঙ্ক করা আছে, এবং অনেক তোমার হচ্ছে বাংলায় বোঝানো আছে। তো এইটা করলে তোমার যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং থেকে আসতেছি এবং অনেকদিন আমাদের ওই ওই ধরনের ম্যাথ করা হয় নাই, তো এটা হচ্ছে আমাদের নিজেদের বোঝার জন্য একটু কাজে দেয়। তো তুমি হচ্ছে সাইফোর্স ম্যাথ পুরোটা করলা, কোশ্চেন ব্যাংক সলভ করলা। তারপর ম্যাথ যদি আরো বেশি করতে চাও, তাহলে হচ্ছে তোমার জিমেট অফিসিয়াল গাইড আছে। জিমেট অফিসিয়াল গাইডটা আমি ইংলিশের জন্য বলবো, বাট ম্যাথের জন্য বলতেছি। জিমেট অফিসিয়াল গাইডে তোমার হচ্ছে ম্যাথ আছে, তো জিমেট অফিসিয়াল গাইডের ম্যাথ গুলো সলভ করলা। এটা হচ্ছে জিমেট স্ট্যান্ডার্ডের কোশ্চেন থাকে।
তো জিমেটের স্ট্যান্ডার্ডটা হচ্ছে অনেকটা আইবিএ স্ট্যান্ডার্ড, ঠিক আছে। জিআর এর সাথে যে আইবিএ যতগুলো মিল, জিমেটের সাথে আইবিএ অনেক বেশি মিল থাকে, ঠিক আছে। তো জিমেট অফিসিয়াল গাইডটা অনেক ভ্যালুয়েবল একটা বই। তো জিমেট অফিসিয়াল গাইড ফলো করলে ইংলিশের জন্য অনেক কাজে দিবে। জিমেট অফিসিয়াল গাইডে ক্রিটিক্যাল রিজনিং আছে, তোমার হচ্ছে ম্যাথ আছে। তো জিমেট অফিসিয়াল গাইডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রাইভেট ম্যাথ করলা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলা, তারপরে যদি তুমি জীবন অফিসিয়াল গাইড করতে পারো। আর তারপর হচ্ছে ব্যালেন্স স্যার একটা বই আছে, এই অনেক বই আছে। তোমার হচ্ছে প্রিন্সটনের বই আছে, জিআরইর বই আছে। তোমার এটা নিজের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, তুমি আসলে তুমি কিভাবে তোমার ম্যাথের অবস্থা কিরকম তোমার উপর মনে করবে। প্র্যাকটিসে তো শেষ নেই, যত বেশি ম্যাথ করতে পারবা, যত বেশি টেকনিক বুঝতে পারবা, যত বেশি টাইম করতে পারবা প্র্যাকটিসের মাধ্যমে, তত তোমার হচ্ছে ম্যাথটা কাজে দিবে। এরপর হচ্ছে ইংলিশ। আচ্ছা, ইংলিশের জন্য হচ্ছে তোমার গ্রামারের জন্য যেটা, সেটা হচ্ছে কুইজ টোফেল একটা বই আছে। কুইজ টোফেল বইটাতে তোমার হচ্ছে গ্রামার রুলস আছে, প্লাস হচ্ছে ওখানে অনেক টেস্ট আছে, 6টা 7টা মতো টেস্ট আছে। তো এই টেস্ট গুলো সলভ করলে তোমার হচ্ছে একটা ইংলিশের প্রিপারেশন হলো, প্লাস হচ্ছে তুমি গ্রামার রুলস গুলো করতে। আর কুইজ টোফেলের পরে হচ্ছে তোমার জিমেট অফিসিয়াল গাইড। জিমেট অফিসিয়াল গাইডটা করলে জিমেট অফিসিয়াল গাইডে তোমার হচ্ছে আইবিতে যে ধরনের কোশ্চেন আসে, তোমার হচ্ছে এরর ফাইন্ডিং, ফিলিং দ্য গ্যাপস, তারপরে হচ্ছে তোমার অ্যানালজি বা এই টাইপের যে কোশ্চেন গুলো, সেগুলো জিমেট অফিসিয়াল গাইডে আসে। জিমেট অফিসিয়াল গাইডের কোশ্চেন গুলো তুমি সলভ করলে সেখানে হচ্ছে অনেকটা কাজে লাগবে। আর ইংলিশের ক্ষেত্রে যেটা হবে, ইংলিশের ক্ষেত্রে হচ্ছে প্র্যাকটিসটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইংলিশের রিডিংটা অনেক ইম্পর্টেন্ট, তোমার রিডিং হ্যাবিটটা থাকা খুব ইম্পর্টেন্ট। তো তুমি মনে করো ব্রিটিশ ম্যাটেরিয়ালের বাইরেও তুমি হচ্ছে অন্য সাইডে ইংলিশটাকে যেটা যতটা বেশি ইমপ্রুভ করতে পারো, ঠিক আছে। তুমি ইংলিশ নিউজ পেপার্স পড়ো, ইংলিশ আর্টিকেলস পড়ো, হ্যাঁ, ইংলিশ মুভিজ দেখো, ইংলিশ সিরিজ দেখো। এখানে ইংলিশের মানে ইংলিশের কনভার্সেশনটা কিরকম করবে। তো এখানে আমি একটু পার্সোনালি বলি, সেটা হচ্ছে যে আমি প্রচুর ইংলিশ মুভিজ দেখতাম, প্রচুর ইংলিশ সিরিজ দেখতাম, আমি প্রচুর পড়তাম, ঠিক আছে। এটার কারণে যেটা হচ্ছে যে আমার ওই প্রিপারেশনের আগে থেকে ইংলিশে একটু হলেও অ্যাডভান্টেজ ছিল, একটু হলেও আমার মনে করি আমার ইংলিশের অ্যাডভান্টেজ ছিল। যেটা হচ্ছে যে আমি হয়তো এত বেশি গ্রামার বুঝতাম না, হয়তো কোন রুলের কারণে কি হচ্ছে এটা বুঝতাম না, বাট আমি হচ্ছে তোমার হচ্ছে আহ, মানে ওই সময় হয়তো আমি মানে কোন গ্রামাটিক্যাল ভুলের কারণে হচ্ছে আমি তোমার এই জিনিসগুলো হয়তো আমি বুঝতাম না, বাট আমি হচ্ছে জিনিসগুলো বুঝতাম, জিনিসগুলো কিভাবে হচ্ছে। কারণ হচ্ছে আমার মুভিজ থেকে শুরু করে তোমার বুক থেকে শুরু করে এখানে আমার হচ্ছে অনেক ধরনের একটা বিল্ড আপ ছিল। তো তোমাদের তো আমি এটা সবাইকে বলবো যে ইংলিশের প্র্যাকটিসটা বাড়ো। হ্যাঁ, ইংলিশে তোমরা হচ্ছে কথা বলো, ইংলিশে মুভি দেখো, ইংলিশে তোমার হচ্ছে যখন মাথায় চিন্তা করতেছো তখন হচ্ছে ইংলিশে চিন্তা করো। হ্যাঁ, যে এই জিনিসটা বাংলা চিন্তা না করে ইংলিশে চিন্তা করো। বা তোমার হচ্ছে নিউজ পেপার পড়ো, ডেইলি স্টারও একটা ভালো নিউজ পেপার, ডেইলি স্টার সুন্দর নিউজ লেখে, ডেইলি স্টার পড়ো। তোমার হচ্ছে নিউ ইয়র্ক টাইমস আছে, বা তোমার হচ্ছে ওয়াল স্ট্রিট জার্নাল আছে, যেগুলো হচ্ছে অনলাইন পোর্টাল, সেখানে অনেক ভালো মতো ইংলিশ লিখছে। তো ওখানে ইংলিশটা পড়ে ইংলিশের স্ট্রাকচারটা দেখো যে ওরা কিভাবে ইংলিশটা লিখছে। হ্যাঁ, এটা করলে একটুখানি, তো এটা করলে তোমার হচ্ছে এবং আইডিয়াটা যেটা হয় যে তোমার অনেক বেশি মানে কনভারসেশনাল ইংলিশ ইউজ করো, যে আমরা যত বেশি ভোকাবুলারি অনেক ওয়ার্ড ইউজ করতে হবে এরকম কিছু বিষয় হচ্ছে তুমি ডে টু ডে লাইফে যেরকম ইংলিশ ইউজ করতেছো এই টাইপের ইংলিশটা অনেক বেশি কাজে দেয়। তো এটা হবে যে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যারা আমরা আসতেছি, আমাদের ইংলিশের সাথে অতটা বেশি তোমার হচ্ছে কি থাকে না, অতটা বেশি করে থাকে না। তো যত বেশি পারো, এটা হচ্ছে সবার জন্যই অ্যাপ্লিকেবল। যে ইংলিশ মুভিজ দেখো যখন, জাস্ট এন্টারটেনমেন্টের জন্য মুভিজ দেখো না। হ্যাঁ, জাস্ট হচ্ছে মজা করার জন্য মুভিজ দেখো না, জাস্ট একটু ইংলিশটা বুঝো যে ওরা কিভাবে ইংলিশটা বলতেছে। বা যখন নিউজ পেপার পড়তেছো, বা তোমার হচ্ছে আর্টিকেলস পড়তেছো, বা কেউ যখন ফেসবুকে পোস্টও দিছে, ওইটাও বুঝো যে ইংলিশটা কিভাবে লিখতেছে, যাতে তোমার মাথায় থাকে যে না, জিনিসটা এইভাবে হওয়া উচিত। সেটা যে তোমার পরীক্ষায় যে তোমার এই জিনিসটা অনেক বেশি কাজে লাগবে। আর হচ্ছে থাকে হচ্ছে অ্যানালিটিক্যাল। আর ইংলিশে যেটা বললাম, ওই ইংলিশে যেটা রাইটিং আছে, রাইটিং পার্টটাতেও তোমার হচ্ছে রিডিং হ্যাবিটটা কাজে লাগে, ঠিক আছে। তোমার ইংলিশ তোমার কি ধরনের স্ট্রাকচার তুমি ইউজ করতেছো, কি ধরনের ওয়ার্ড ইউজ করতেছো, যেটা হয় যে তুমি অনেক বেশি ওয়ার্ড মুখস্থ করছো। এটা করতে তুমি যখন রাইটিং এ যাবা, রাইটিং এ যে এই এত কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করতে গিয়ে তোমার কোর্স দেখা গেল সেন্টেন্সটা ভুল হয়ে গেল। কিন্তু তুমি যদি ওখানে অনেক সোজা ওয়ার্ড ইউজ করতে, যেটা আমরা কনভার্সেশনাল ইংলিশে ইউজ করি, সেটা যদি ইউজ করতে, তাহলে তোমার সেন্টেন্সটা ঠিক থাকতো, প্লাস তোমার এই ভুলটাও হতো না। তো এটার কারণে এটা আমি বলতেছি যে এত হাজার হাজার ওয়ার্ড মুখস্থ করা ইম্পর্টেন্ট না। বাট ব্যাপারটা হচ্ছে যে তুমি যে ওয়ার্ডটা মুখস্থ করতেছো, যে ওয়ার্ডটা শিখতেছো, সেটা হচ্ছে ইউজ করতে পারতেছো কিনা। এই হলো রিটেন, মাঝে মাঝে লেখো, মাঝে মাঝে ইংলিশ লেখো, তাও ইংলিশ পড়ো বেশি বেশি। এই হলো ইংলিশ। আর হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যাল পার্টটা হচ্ছে একটু নতুন, ঠিক আছে। অ্যানালিটিক্যাল পার্টটা আমরা বেশি মানুষজন করি নাই। তো অ্যানালিটিক্যালে যেটা করতে পারো, যেটা আমি একটু পড়ছিলাম, সেটা হচ্ছে যে সাইফুরস পাজল একটা বই আছে। সাইফুরস পাজল বইটা হচ্ছে তোমার আহ বাংলায় লেখা। বাংলায় হচ্ছে তোমার পাজল অনেক টাইপের পাজল সলভ করা আছে ওখানে। সো বাংলায় ওই পাজল গুলা পড়লে তোমার হচ্ছে তুমি হতেছে কিভাবে জিনিসটা চিন্তা করবা, কিভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করবা, বা কোথা থেকে স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলো বোঝানো থাকে। সো এটা করলে তোমার সাইফুরস পাজলে অনেক বেশি কাজে লাগে।
আর অ্যানালিটিক্যালের প্র্যাকটিসের জন্য তোমার হচ্ছে জিআরই বিগ বুকে পাজল আছে। জিআরই বিগ বুকে অ্যারাউন্ড 100 অনেক পাজল আছে জিআরই বিগ বুকে। সো জিআরই বিগ বুকের পাজল গুলো তুমি সলভ করলে সেখান থেকে তোমার হচ্ছে পাজলের প্র্যাকটিসটা হবে। তুমি সাইফুডস পাজল থেকে আসলে বুঝলা যে কিভাবে পাজল গুলো হইতেছে, আর জিআরই বিগ বুকে গিয়ে তুমি হচ্ছে জিনিসটা প্র্যাকটিস করলা, তাইলে হচ্ছে পাজলটা তোমার কাছে মোটামুটি ইজি হয়ে যাবে। ভাইয়া, ভাইভাতে কি ধরনের কোশ্চেন করা হয়, বা সেক্ষেত্রে ইংলিশ স্পিকিং এফিসিয়েন্সি কতটা দরকার হয়? কারণ অনেকেই দেখা যায় যে ইংলিশে এমনিতে অনেক ভালো, মানে ইংলিশে নলেজ ভালো, কিন্তু অনেকে বলতে পারে না। তো সেক্ষেত্রে ভাইভাতে কি কি প্রবলেম গুলো ফেস হ্যাঁ, করতে হয়? এইটা আসলে টু বি ভেরি অনেস্ট এটা একটু প্রবলেম হবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল যেটা হবে যে ভাইবা বোর্ডে যারা থাকবে তারা মানে আইবিএ ফ্যাকাল্টি, তো তারা বেশ ইন্টিমিডেটিং হবে, তারা বেশ তোমার মনে করো কোশ্চেন করে তোমাকে আটকাতে যাবে। তো এখন ভাইভাতে যেটা হয় যে তোমার ইংলিশ ফ্লুয়েন্সিটা থাকা এমন না যে তোমার একদম নেটিভ ইংলিশে স্পিকিং লাগবে, বাট ব্যাপারটা হচ্ছে তুমি যেটা বুঝাতে চাইতেছো সেটা হচ্ছে ঠিকভাবে বুঝাতে পারতেছো, ঠিক আছে। এইটুকু ইংলিশ ফ্লুয়েন্সি থাকলে তুমি হচ্ছে ভাইভাতে মোটামুটি ভালো মতোই কথা বলে আসতে পারবা। বাট এইটা যাদের হচ্ছে সমস্যা, তারা হচ্ছে আমি অবশ্যই বলবো যে তোমরা হচ্ছে ইংলিশে প্র্যাকটিস করো, কথা বলা প্র্যাকটিস করো। যেটা করতে পারো যে তোমার হচ্ছে জাস্ট ফোনে রেকর্ড করো, ফোনে কথা বলো, ফোনে তুমি হচ্ছে ইংলিশে মনে করো 5টা মিনিট কথা বললাম, যে ভুল হোক যাই হোক, যা মনের মধ্যে আসছে, সারাদিন কি করছো, সামনে কি করতে চাও, কি হয়েছে, সবকিছু তুমি হচ্ছে 5 মিনিট মনে করো ইংলিশে বললা। ইংলিশে বলে ওটা রেকর্ড করে তুমি হচ্ছে শুনলা, পরে শুনলে যেটা হবে যে তখন বুঝতেছে যে তোমার আসলে ইংলিশটা কোথায় ইমপ্রুভ করতে হবে। নিজেও চিন্তা করলা যে না আমার এই জিনিসটা ভুল হয়েছে, এইখানে আমার ভুল হয়েছে, তো এটা তুমি মনে করো যে ঠিক করে পরের বার আবার করলা। এভাবে করে যত বেশি পসিবল তুমি হচ্ছে যেটা বলে আয়নার সামনে কথা বলো, আরেকজন ফ্রেন্ডের সামনে কথা বলো, এভাবে করে ইংলিশের প্র্যাকটিসটা বাড়াও, যাতে একটা ভাইবা বোর্ডে গিয়ে তুমি হচ্ছে যাতে আটকায় না যাও, ইংলিশে অন্তত কথা বলে আসতে পারো। হ্যাঁ, আর ভাইবা এক্সপিরিয়েন্স যেটা যে তোমার আইবিএ ফ্যাকাল্টিরা যেটা ট্রাই করে যে তুমি হচ্ছে তাদের কোয়েশ্চেনটা ঠিকভাবে অ্যান্সার করতে পারতেছো কিনা, বা অ্যান্সার করতে পারতেছো কিনা, তুমি হচ্ছে তাদের কথায় অফেন্ডেড হয়ে যেতেছো কিনা, বা তুমি হচ্ছে চুপ সারে যেতেছো কিনা, বা নিজে মন খারাপ করে যে না দূর ভাই ভাই আজকে আমার এই ধরনের কোশ্চেন করতেছে, আমি কোশ্চেন দিব না। ব্যাপারটা হচ্ছে তুমি ওই ভাইবাটাতে ভালো মতো অ্যাপ্রোচ, তোমার অ্যাপ্রোচটা কিরকম, তোমার অ্যাটিটিউডটা কিরকম, ঠিক আছে, প্লাস হচ্ছে তোমার ইংলিশ ফ্লুয়েন্সি, প্লাস হচ্ছে তোমার কিছু তোমার কোশ্চেন গুলোর অ্যান্সারটা আসলে অনেস্ট মনে হচ্ছে কিনা। তোমাকে জিজ্ঞেস করলো যে এমবিএ কেন করতেছো, ব্যাপারটা যাতে অ্যান্সারটা যদি এমন মনে হয় না হয় যে তুমি মুখস্থ অ্যান্সার দিতেছো, যাতে জিনিসটা বুঝে যে না তুমি এই জিনিসটা এই কারণে দিতেছো, এবং তাদের মানে তার আইবিএ তোমাকে নিয়ে তোমার উপর ইনভেস্ট করে, তোমার উপর তাদের শ্রম ইনভেস্ট করে যাতে তুমি একটা ভালো আউটপুট দিতে পারো, এই জিনিসটা তুমি যাতে আহ ওখানে বলে আসতে পারো। যেমন আমার ইসে চিন্তা কর, আমার ভাই বলতে জিজ্ঞেস করছিল যে আমার ভাইবার এক্সপেরিয়েন্স যেটা হয়েছিল যে ফার্স্টে আমার একদম ফার্স্টে জিজ্ঞেস করছিল যে তুমি হচ্ছে জব করো না কেন। এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমি হতেছে এপ্রিলে না মেতে বের হয়েছি, বের হওয়ার পরে কিন্তু আমি একদমই কোনো জায়গায় অ্যাপ্লাইও করি নাই। হ্যাঁ, আমি কোনো জায়গায় অনেস্টলি অ্যাপ্লাই করি নাই, আমি জাস্ট আইবিএ তে প্রিপারেশন নিব বলে আমি হচ্ছে তোমার আমি হচ্ছে ওই সময় হচ্ছে তোমার প্রিপারেশন নিছি। তো যেটা হয়েছে যে আমি যখন ভাইভাতে গেছি, ভাইভাতে যাওয়ার পরে এবং আমার যদি আইবিএ তে চান্স না হইতো, আই ওয়াজ লাইক 8 মাস আমার শেষ, আমার 1 বছর গ্রাজুয়েশন শেষ, আমার কোনো কিছু নাই, ঠিক আছে, আমি একদম অকুল পাথারে। তো এখন যেটা হয়েছে যে ভাইভাতে যে জিজ্ঞেস করছে তুমি হচ্ছে কোনো জায়গায় জব করো নাই কেন, বা তুমি হচ্ছে ইসে করো কি করো, তো আমি এখানে অ্যান্সার দিছিলাম যে আই ওয়াজ ভেরি অ্যাডামেন্ট অ্যাবাউট আইবিএ। হ্যাঁ, এখন আমার কেন জানি তাদের কাছে অ্যাডামেন্ট ওয়ার্ডটা খুব ভালো লাগছে। অ্যাডামেন্ট ওয়ার্ডটা হওয়ার পরে যা অ্যাডামেন্ট ছিল তুমি, হ্যাঁ এরকম করে তারা খুব মানে এটা সার্কাজম করে নাকি আসলেই পজিটিভলি তাদের ভালো লাগছে, আই ডোন্ট নো, বা তাদের অ্যাডামেন্ট ওয়ার্ডটাই ভালো লাগছে। তো তাদের একটা পজিটিভ ইমেজ তখন আই গেস একটু হলেও তৈরি হয়েছে। তারপরে যে তারা জিজ্ঞেস করছে যে কেন এমবিএ করতে চাও, তো আমি যেটা বললাম যে টেকনিক্যাল নলেজের পাশাপাশি এটাও আমার অ্যাডভান্স করার ইচ্ছা, প্লাস হচ্ছে আমার একটু ওই আর মানে অন্য অ্যাভিনিউ গুলো ওপেন রাখার ইচ্ছা। তো তারপরে জিজ্ঞেস করলো যে তোমার সামনে প্ল্যান কি, তুমি এমবিএ করে কি করবা। তো আমি বললাম যে এমএনসি তে যাওয়ার টার্গেট। কোন এমএনসি তে যাবা, আমি বললাম ইউনিলিভার। কেন ইউনিলিভার, বললাম যে আমার অর্গানাইজেশন স্ট্রাকচার ভালো লাগে, প্লাস হচ্ছে এবার বললো যে তোমার হচ্ছে ইউনিলিভার, মনে করো যে ইউনিলিভারের টার্ন ওভার হচ্ছে 5,000 কোটি টাকা, আর যমুনা গ্রুপের টার্ন ওভার হচ্ছে 10,000 কোটি টাকা, তুমি কোনটায় যাবা। তো তখন আমি বললাম যে আমার কাছে টাকাটা মেইনলি ইম্পর্টেন্ট না, আমার কাছে মনে হচ্ছে যে যেখানে আমি আসলে শিখতে পারবো বা আমার ক্যারিয়ার প্রোগ্রেশন ভালো হবে সেখানে আমি যেতে পারবো। তো যে ব্যাপারগুলো হচ্ছে যে তোমাকে কোশ্চেন গুলো দিয়ে আটকাতে চাবে, হ্যাঁ তোমাকে বলবে যে তুমি কোশ্চেন গুলা তোমাকে করবে, তুমি আটকে যাচ্ছ কিনা, চুপ হয়ে যাচ্ছ কিনা, তুমি জিনিসগুলা ট্যাকেল দিতে পারতেছো না, কজ আইবিএ থেকে এমবিএ করে তুমি কিন্তু ম্যানেজার, ঠিক আছে, ইউ আর নট লাইক তুমি একটা মানে ফ্রেশার ইঞ্জিনিয়ার, তুমি একজন ম্যানেজার হিসেবে বেরোতেছো। সো ম্যানেজার হিসেবে তোমার এইটুকু স্টেবিলিটি বা এইটুকু স্ট্রেংথ থাকতে হবে যে তুমি হচ্ছে কোশ্চেন গুলা ওইখানে কোশ্চেন গুলো অন্তত ভালো মতো অ্যান্সার করে আসতে পারতেছো, যাতে বিজনেস সাইডে গিয়ে বা ক্যারিয়ারের সাইডে গিয়ে যাতে তুমি একটা তোমার কাছে যখন একটা প্রবলেম আসবে সেটাতে তুমি যে আটকায় না যাও, ঠিক আছে, তো ওটাকে অ্যাপ্রোচ করতে পারো।
ভাইয়া, ইঞ্জিনিয়ারিং পড়তে এসে আমাদের অনেকেরই কিন্তু ইংলিশে ভালোই উইকনেস থাকে, হুম, কিন্তু তারপরও অনেকেই এমবিএ করতে আগ্রহী থাকে। তো তাদের ক্ষেত্রে আপনার সাজেশনটা কি হবে? তাদের প্রিপারেশন কিভাবে শুরু করা উচিত? আচ্ছা। তো ও এখন যেটা যেটা হচ্ছে বললাম যে যারা হচ্ছে এই যে আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সবার জন্য আমি এটা অ্যাপ্লিকেবল, যে এটা তুমি হচ্ছে এমবিএ করো বা না করো, তুমি ইঞ্জিনিয়ার হিসেবে গেলেও তোমার হচ্ছে মিনিমাম ইংলিশ এফিসিয়েন্সি লাগবে, ইংলিশ ফ্লুয়েন্সি লাগবে। সো আমি বলবো যেটা, যে যত বেশি পারো ইংলিশের সাথে হ্যাবিচুয়েটেড থাকো, ইংলিশের সাথে মানে প্র্যাকটিস রাখো। ঠিক আছে, যখন হচ্ছে মুভিজ দেখতেছো, সিরিজ দেখতেছো, জাস্ট হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য দেখো না, জিনিসগুলো একটু খেয়াল করো যে কিভাবে ইংলিশগুলো ইউজ করতেছে। প্লাস হচ্ছে তোমার রিডিং হ্যাবিট বাড়াও। ঠিক আছে, তুমি হচ্ছে বই পড়ো, পিডিএফ আছে অনলাইনে, প্রচুর পিডিএফ আছে, বই পড়ো, প্লাস হচ্ছে আর্টিকেলস পড়ো, ডেইলি স্টার থেকে, পেপার থেকে শুরু করে অনলাইন আর্টিকেলস পড়ো, রিডিং হ্যাবিট বাড়াও। এবং যখন পড়তেছো তখন হচ্ছে যখন প্রিপারেশন নিবা যখন, আমি তো তোমার হচ্ছে বুকিশ ম্যাটেরিয়াল বললাম যে তুমি এই বই পড়ে গ্রামার এবং প্র্যাকটিস করতে পারো। প্লাস হচ্ছে তুমি ওই প্রিপারেশনের টাইমটাতে, এবং তুমি যখন এমনি স্টুডেন্ট, তখনও তুমি যখন ইংলিশ পড়তেছো বা ইংলিশ নিউজ পেপার পড়তেছো, তখন একটু খেয়াল করো যে তোমার ওরা সেন্টেন্সটা কিভাবে লিখতেছে বা কিভাবে ওরা সেন্টেন্স গুলা পড়তেছে বা ওদের স্ট্রাকচারটা কিরকম। এবং ট্রাই করো যে নতুন ওয়ার্ড যেখানে শিখতেছো, নতুন ওয়ার্ড গুলা কিভাবে তুমি হচ্ছে আহ নতুন ওয়ার্ড গুলা কিভাবে হচ্ছে তুমি টুকে রাখো, নতুন ওয়ার্ড গুলা শিখে রাখো, নতুন ওয়ার্ড গুলোর মিনিং গুলা পড়ে রাখো। আর তোমার হচ্ছে আম, এখানে হচ্ছে ইংলিশ প্রিপারেশন আরো কিছু ম্যাটেরিয়াল আমি বলতে চাই, সেটা হচ্ছে যে তোমার অনলাইন টেস্ট আছে। ঠিক আছে, এটা আমি স্কিপ করছি, সেটা হচ্ছে যে তোমার অনলাইনে প্রচুর টেস্ট ম্যাটেরিয়াল আছে। তোমার হচ্ছে মেজর টেস্ট একটা ওয়েবসাইট আছে, তোমার হচ্ছে জিম্যাট ক্লাব একটা ওয়েবসাইট আছে, লফয়া একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট গুলোতে তোমার হচ্ছে জিম্যাট স্ট্যান্ডার্ড বা তোমার হচ্ছে এই টাইপের কম্পিটিটিভ এক্সাম স্ট্যান্ডার্ডের অনেক বেশি তোমার হচ্ছে কোশ্চেন্স থাকে, তো ওইগুলা তুমি সলভ করো। প্লাস হচ্ছে তোমার ইংলিশে প্র্যাকটিসের জন্য অনেক ধরনের অ্যাপ আছে। ঠিক আছে, তোমার হচ্ছে ম্যাগুসের কিছু অ্যাপ আছে। তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ওয়ার্ড পাজল আছে। তো এইগুলোর মাধ্যমে তুমি হচ্ছে ওয়ার্ড শিখো, নতুন ওয়ার্ড শিখো, ওয়ার্ডের সাথে পরিচিত থাকো। ঠিক আছে, ডিকশনারি রাখো, সাথে ডিকশনারি রাখো, যখন নতুন ওয়ার্ড আসবে ডিকশনারিতে সার্চ দিয়ে নতুন ওয়ার্ডটা শিখে রাখো, মাথার মধ্যে থাকে। মেইন কাজ হচ্ছে যে আসলে আমাদের ইংলিশের সাথে এক্সপোজারটা কম থাকে। ঠিক আছে, এটার কারণে যেটা হয় যে আমরা যখন প্রিপারেশন নিতে যাই, তখন যেটা ধাক্কা খাই। ঠিক আছে, যে না আমরা তো ইংলিশে আসলে পারি না কিছু, টু বি ভেরি অনেস্ট পারি না কিছু। তো তখন যে যাতে এই ধাক্কাটা না খাও, ঠিক আছে, তখন এই ধাক্কাটা যাতে না খাও, সেই কারণে তুমি হচ্ছে আগে যতদিন টাইম পাও ইংলিশটার সাথে পরিচিত থাকো, ইংলিশটার সাথে তুমি হচ্ছে প্র্যাকটিসের সাথে থাকো, ইংলিশে পড়া করো, ইংলিশে কথা বলো, এভাবে করে যত বেশি নিজের ওই ধাক্কাটাকে সামলানো যায়। ভাইয়া, অডিয়েন্স থেকে আমরা একটা কোশ্চেন পেয়েছি, সেটা হলো এমবিএ কমপ্লিট করার পর ইঞ্জিনিয়ার হিসেবে গভর্নমেন্ট সেক্টরে কোন কোন জবগুলা ভালো হবে? গভর্নমেন্ট সেক্টরে। আচ্ছা, গভর্নমেন্ট সেক্টরে টু বি ভেরি অনেস্ট আমি এটাতে আমার আইডিয়া কম। বাট যেটা হবে যে এখন তোমরা সবাই এভাবে ওভারঅল চিন্তা করো যে একটা আইবিএ, তোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সাথে তোমার যদি এমবিএ ডিগ্রি থাকে, তাহলে তোমার হচ্ছে ম্যানেজারিয়াল লেভেলে তোমার জন্য একটা এজ থাকবে। যে তুমি যখন মনে করো যে একটা জায়গায় মানে জব করতেছো 2 বছর, 2 বছর এক্সপিরিয়েন্সের যেরকম দাম থাকে, তার থেকে আরেকটু বেশি দাম তোমার যখন তুমি এমবিএ করতেছো। এমবিএ করলে তোমার যখন ম্যানেজারিয়াল নলেজটা থাকতেছে বা বিজনেস নলেজটা থাকতেছে, তখন তোমার ম্যানেজমেন্ট লেভেলে যাইতে তোমার জন্য সুবিধা। ঠিক আছে, সো তোমার হতেছে সরকারি জবেও সরকারি জবেও তোমার হচ্ছে যেসব জায়গায় হচ্ছে এই ধরনের ম্যানেজারিয়াল কাজগুলো থাকে, বা যেখানে হচ্ছে তোমার মনে করো হায়ারার্কির উপরের দিকে যেগুলো, যেখানে হচ্ছে তোমার ম্যানেজমেন্ট সাইডে, ওই ম্যানেজমেন্ট সাইডে তোমার হচ্ছে অ্যাডভান্টেজ পাবা। সেখানে হচ্ছে তুমি হতেছে ইঞ্জিনিয়ারিং প্লাস এমবিএ ডিগ্রি কাজে লাগবে, যেটা হচ্ছে তোমার, যেমন হচ্ছে আমাদের অনেক এমবিএ, যখন অনেক ইঞ্জিনিয়ারিং প্লাস এমবিএ তারা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি হয়েছে। এখন এখানে একটা জিনিস হচ্ছে আসে যে তোমার হচ্ছে মানে এমবিএ এর প্রিপারেশন নিলে বা আইবিএ এর এমবিএ প্রিপারেশন নিলে তোমার আর কোন কোন সেক্টরে কাজে লাগে, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আইবিএ প্রচুর কম্পিটিটিভ এক্সাম নেয়, তোমার ব্যাংক থেকে শুরু করে অনেক কোম্পানির পরীক্ষা আইবিএ নেয়। তো আইবিএ এর অ্যাডমিশন টেস্টে যে ধরনের কোশ্চেন আসে বা যে ধরনের প্যাটার্ন থাকে, সেটা অনেক ধরনের কম্পিটিটিভ এক্সামের সাথে মিলে যায়। ঠিক আছে, যে তোমার হচ্ছে এই ইংলিশ, এই হচ্ছে ম্যাথ, এই রিটেন বা এই অ্যানালিটিক্যাল অনেক কিছু মিলে যায়। তো এটা করলে যেটা হবে যে তুমি যদি আইবিএ প্রিপারেশন নাও, তাহলে হচ্ছে তোমার এই ধরনের অনেক কম্পিটিটিভ এক্সামের জন্য তোমার কাজে লাগবে, যেটা হচ্ছে যেমন সাপোজ বাংলাদেশ ব্যাংকে তোমার হচ্ছে এই যে বাংলা বা সাধারণ জ্ঞান এগুলোর বাইরেও তোমার হচ্ছে আইবিএ প্রিপারেশনটা অনেক বেশি কাজে লাগে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমার হচ্ছে আইবিএ প্রিপারেশন বিসিএস এ কেমন কাজে লাগে। এখন বিসিএস এ তোমার হচ্ছে বিসিএস এ অনেক ধরনের পড়াশোনা থাকে, বিসিএস এ অনেক বড় সিলেবাস। সো বিসিএস এ খুব ছোট একটা পার্ট আসলে আইবিএ থেকে কাজে লাগে, বাট আইবিএ থেকে তুমি যদি আইবিএ প্রিপারেশনটা ভালো মতো নাও, আইবিএ ইংলিশ প্রিপারেশনটা ভালো মতো নাও বা ম্যাথটা ভালো মতো করো, তাহলে হচ্ছে
বিসিএস এর ইংলিশ প্লাস ম্যাথটা অনেকটা কভার হয়ে যায়, ঠিক আছে। আর হচ্ছে মেইনলি যেটা কোশ্চেন ছিল যে ওই যেটা বলতেছিলাম যে এমবিএ আমাদের অনেক ইঞ্জিনিয়ারিং এমবিএ তারা বাংলাদেশ ব্যাংকের এডি হিসেবে ঢুকছে। তো এটা হচ্ছে কি এখন তারা হচ্ছে যখন আস্তে আস্তে উপরের দিকে উঠবে, যখন আস্তে জিএম বা ডিজিএম বা এই সাইডের লেভেলে উঠবে, তখন এমবিএটা তাদের কাজে লাগবে। তখন গিয়ে তাদের হচ্ছে ওই মনে করো যে 5 বছর 10 বছর কাজ করে আসার পরে তোমার আবার এমবিএ তে ঢোকা লাগতেছে না। তুমি যদি এখনই তোমার এমবিএ টা থাকে, তাহলে হচ্ছে তোমার ওই সময় যে তোমার এই যে তোমার প্রমোশন গুলা বা এই যে তোমার হচ্ছে আস্তে আস্তে স্টেপ ওয়াইজ যে উঠা লাগতো, সেখানে তুমি একটা অ্যাডভান্টেজ পাবা যে তোমার হচ্ছে এমবিএ ডিগ্রিটা আছে, যাতে তুমি কোম্পানির উপরের লেভেলে, কোম্পানির ম্যানেজারিয়াল লেভেলে যেতে পারো। ভাইয়া, আমাদের এক্স জেনারেল সেক্রেটারি রুমান ভাই একটা কোশ্চেন করেছেন যে আহ, বেশিরভাগ দেশেই এমবিএ ডিগ্রির জন্য হচ্ছে মিনিমাম একটা জব এক্সপেরিয়েন্স রিকোয়ার করে, কিন্তু বাংলাদেশে সেটা করে না। এটাকে আপনি কতটা পজিটিভলি অথবা কতটা নেগেটিভলি দেখেন? আচ্ছা, তো এইটার ব্যাপারে যেটা যেটা আমি বলবো, যদি পজিটিভলি নেগেটিভলি দেখি, সেটা হচ্ছে যে মানে আমরা যদি আসলে জব করে আসতাম, আমরা যদি 2 বছর জব করে আসতাম, তাহলে হচ্ছে আমাদের মাথায় একটা নলেজ থাকতো, ঠিক আছে, যে একটা কোম্পানিতে আসলে কাজগুলো কিভাবে হয়। হ্যাঁ, কোম্পানিতে তোমার হচ্ছে কোন টাইপের কোন ফাংশনে আসলে সমস্যা আছে বা কোনখানে আসলে বিজনেসটা ল্যাকিং করতেছে। তো ওইখানে যে ওই নলেজটা নিয়ে বা ওইখানে ওই নলেজটার সাথে নিয়ে যদি আমি এমবিএটা করতাম, তাহলে এমবিএটার সাথে আমার ওই নলেজটা আমি রিলেট করতে পারতাম খুব ভালোভাবে। ঠিক আছে, যে না আমি এই জিনিসটা শিখলাম, আমি অ্যাকাউন্টিং এর এই জিনিসটা শিখলাম, অপারেশনস এর জিনিসটা শিখলাম, মার্কেটিং এর এই জিনিসটা শিখলাম, তখন যে আমি আমার হচ্ছে প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স আছে সেটার সাথে আমি রিলেট করতে পারবো, যে আমার হচ্ছে এই নলেজটা ওখানে যে কাজে লাগবে বা এইটা আমি ভালো মতো ইউজ করতে পারতাম। বাট যেটা আমরা হচ্ছে যারা ফ্রেশার হিসেবে ঢুকি, আমরা একেবারেই নুব হিসেবে ঢুকতেছি, আমরা একেবারেই বিজনেস নলেজের নুব হিসেবে ঢুকতেছি। তো আমাদের কাছে প্রত্যেকটা জিনিসই নতুন। তো আমরা প্রত্যেকটা জিনিসই নতুন হিসেবে যখন ঢুকতেছি, এটা হচ্ছে তোমার হচ্ছে মনে করো যে এটা মেইনলি যেটা বলে যে তুমি যখন জব ছাড়া ঢুকতেছো, তখন হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং প্লাস এমবিএ ডিগ্রিটা তোমার একটা হোল প্যাকেজ হিসেবে তুমি বাইরে হইতেছো। বাট তুমি যখন এক্সপিরিয়েন্স নিয়ে আসতেছো, এক্সপিরিয়েন্স নিয়ে আসলে তোমার রিলেট করাটা সুবিধা হইতেছে। তো এখন সাপোর্ট করা বা না সাপোর্ট করার ব্যাপারে যেটা বলবো যে মনে করো যে যদি এটা সাপোর্ট না করতো, তাহলে আমার এই 2 বছর চাকরি করা লাগতো সিভিলে। হ্যাঁ, যেটা আমার খুব প্যারা লাগতো। ঠিক আছে, তো এটা এখন সাপোর্ট করি না, আবার হচ্ছে আছে বলেও আমার ভালো লাগে। ঠিক আছে, কজ টু বি ভেরি অনেস্ট, আমি যেহেতু আমি বলতে পারছি যে আমি অনেস্ট থাকবো, তো যেটা হয় যে অনেকে আসলে ডাউন দ্য লাইন বুঝবে। ঠিক আছে, আমি বলবো না যে এখনই অনেকের এটা নিয়ে চিন্তা করা উচিত, বাট আমার যেটা মনে হচ্ছে অনেকেই আসলে যে বুঝবে যে ইঞ্জিনিয়ারিং আমার জন্য না। ঠিক আছে, এটা অনেকেই বুঝবে যে ইঞ্জিনিয়ারিং জব আমি করবো না, ইঞ্জিনিয়ারিং সাইডে আমার ক্যারিয়ার করবো না। আমার নিজে যেটা ফিল হয়েছে যে আমি আমার একেবারে কোর ইঞ্জিনিয়ারিং সাইডে আমি যাবো না। তো এই জিনিসটার সময় যে যদি তুমি ট্র্যাক চেঞ্জ করতে চাও, ঠিক আছে, তুমি যদি ট্র্যাক চেঞ্জ করতে চাও, তখন যে তোমার এমবিএটা একটা খুবই ভালো একটা মানে মনে করো যে ট্র্যাক, তুমি এমবিএটা করলে, এমবিএটা করে তুমি বিজনেস সাইডে চলে গেল। বিকজ তোমার একটা জায়গায় তোমার যেটা ভালো লাগে না, তোমার ক্যারিয়ার যেখানে তোমার করতে ইচ্ছা নাই, সেখানে জাস্ট পিয়ার প্রেশারের কারণে বা তুমি জাস্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিছো বলে তোমার হচ্ছে করা লাগবে, সেটা আমি সাপোর্ট করি না। সো এটা আমি বলবো যে এই জন্য আমি বলছি যে সবাই ফার্স্ট 3 বছর ভালো মতো পড়াশোনা করো, যাতে আসলে ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা বুঝো। ফোর্থ ইয়ারে যেও আসলে নিজের একাডেমিক ব্যাপারটা আগে বুঝো। আগে নিজের সাথে চিন্তা করো যে আসলে আমি ইঞ্জিনিয়ারিং সাইডে থাকবো কিনা, বা আমার হচ্ছে এটার কারণে এই জন্য যারা যদি ট্র্যাক চেঞ্জ করতে চাও, তখন তারা এটা চিন্তা করবা যে আমার আসলে ইঞ্জিনিয়ারিং সাইডে আমি ক্যারিয়ার করতে চাই কিনা। আর যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাইডে করবা বাট এমবিএটা নিয়ে তুমি হচ্ছে তোমার এই মনে করো যে অ্যাডভান্টেজটা রাখবা, যে তুমি হচ্ছে যাতে তোমার প্রমোশন বা তোমার হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট সাইড বা ম্যানেজারিয়াল সাইডে তুমি যেতে পারো, তখন যে তোমার হচ্ছে এমবিএটা অন্যভাবে কাজে লাগবে। বাট যারা ট্র্যাক চেঞ্জ করতে চাও বা যারা হচ্ছে মনে করো যে অন্য সাইডে পড়াশোনা করতে চাও, তারা হচ্ছে এই জিনিসটা অলওয়েজ চিন্তা করবা যে না আমার জন্য এমবিএটা ইঞ্জিনিয়ারিংটা ঠিক আছে কিনা। ঠিক আছে, বাট আই হোপ রোমান তোর কোশ্চেন আমি অ্যান্সার করতে পারছি। আচ্ছা ভাই, আমরা আরেকটা কোশ্চেন পেয়েছি যে ইঞ্জিনিয়ার হয়েও আমাদের কিন্তু অনেকের টার্গেট থাকে যে আমরা টপ যেগুলা মাল্টিন্যাশনাল কোম্পানি, ইউনিলিভার, ব্যাট, এগুলোতে জব করতে চাই। তো সেক্ষেত্রে এমবিএ সার্টিফিকেটটা কতটুকু হেল্পফুল এমএনসি গুলাতে জবের ক্ষেত্রে? আচ্ছা আচ্ছা, রাইট। তো এখন ইউনিলিভার বা ব্যাট, এখানে কিন্তু তোমার হচ্ছে কোর ইঞ্জিনিয়ারিং টাইপের জব থাকে, অপারেশনস অনেক টাইপের জব থাকে, সাপ্লাই চেনে অনেক ধরনের জব থাকে, যেখানে হচ্ছে তোমার মানে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটাই এনাফ। তুমি সেখানে ওদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা থাকে, সেই রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী অ্যাডমিশন মানে তোমার হচ্ছে পরীক্ষা দিয়ে, প্লাস হচ্ছে ওদের অ্যাপটিটিউড টেস্ট থেকে শুরু করে ওদের অ্যাসেসমেন্ট সেন্টার বা ওভারঅল তুমি হচ্ছে রিক্রুটমেন্ট ফেজটা পার হয়ে আসলে তুমি ওই জব গুলা পাইতে পারো।
এখন এমবিএ ডিগ্রি যেটা করলে যেটা সুবিধা হবে যে তুমি যখন বিজনেস নলেজটা তোমার কাছে চলে আসলো, তখন ওদের যেই যেমন ব্যাট বা তোমার হচ্ছে ইউনিলিভারে যেটা হয়, ইউনিলিভার যেহেতু এফএমসিজি, তো ওখানে তোমার হচ্ছে ব্র্যান্ড রিলেটেড অনেক ধরনের পোস্ট থাকে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট বা ব্র্যান্ড ম্যানেজার। তো এই টাইপের জবে তোমার হচ্ছে তুমি যদি এমবিএ করে আসো, তোমার যদি মার্কেটিং ডিগ্রি থাকে বা ওভারঅল এমবিএ ডিগ্রি থাকে, তখন তুমি ওইখানে তোমার একটা অ্যাডভান্টেজ আসলো। বিকজ যেটা হবে যে এই ব্র্যান্ড ম্যানেজিং বা তোমার হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা মার্কেটিং বা ফিনান্সের এই টাইপের জিনিসগুলোতে তোমার এমবিএ নলেজটা দরকার। বাট তুমি যখন এমবিএ বা তোমার হচ্ছে ইউনিলিভার বা ব্যাট এই টাইপের মাল্টিন্যাশনাল বা যে কোনো এই টাইপের কোম্পানিতে যেখানে হচ্ছে তোমার অপারেশনস বা তোমার সাপ্লাই চেইন বা এই টাইপের জিনিসগুলো আছে, সেখানে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা অনেক বেশি কাজে লাগে, ডিপেন্ড যে তোমার ব্যাকগ্রাউন্ড কি। ঠিক আছে, নিশ্চয়ই তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং তুমি যদি হও বা তুমি যদি ইলেকট্রিক্যাল হও, তখন সেখানে যে তোমার অপারেশনস বা সাপ্লাই চেইনে তোমার অতটা অ্যাডভান্টেজ থাকবে না। বাট তুমি সাপোজ চিন্তা করো যে তুমি হচ্ছে জিপিতে ঢুকবা বা রবিতে ঢুকবা বা এটা টেলকোতে ঢুকবা, টেলকোতে গিয়ে তুমি যদি ইলেকট্রিক্যাল হও বা ইসি হও বা তুমি হচ্ছে মেকানিক্যাল হও বা এই টাইপের রিলেটেড যে ধরনের জব আছে, সেখানে তুমি ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করতে পারতেছো। নট নেসেসারিলি তোমার এমবিএ দরকার। বাট তুমি যখন এই টাইপের কোম্পানির প্রোডাক্ট ম্যানেজমেন্ট বা বিজনেস ডেভেলপমেন্ট বা মার্কেটিং বা এই সাইডে যাবা, তখন যে তোমার ইঞ্জিনিয়ারিং এর সাথে এমবিএ থাকলে তোমার একটা অ্যাডভান্টেজ থাকলো। এখানে আমি একটা জিনিস বলে বলে দিই, সেটা হচ্ছে যে আমি অলরেডি বলছি যে আমার ইঞ্জিনিয়ারিং সাইডে থাকার ইচ্ছা নাই, বাট আমি যেটা এখনো আমার আমার মানে অলওয়েজ চিন্তা ছিল সেটা হচ্ছে যে যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ার, তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ একদম কোর ইঞ্জিনিয়ারিং সাইডে আমি না থাকলেও আমি মনে করো যেগুলো আমাদের রিয়েল এস্টেট আছে বা ডেভেলপমেন্ট কোম্পানিজ আছে, সেসব কোম্পানির যেসব বিজনেস ডেভেলপমেন্ট বা সেসব কোম্পানির যেসব মার্কেটিং, সেগুলোতে আমার যাওয়ার ইচ্ছা আছে। তো এটা হলে কি হলো যে আমি হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং নলেজটাও ইউজ করতে পারলাম, প্লাস আমার বিজনেস নলেজটাও ইউজ করতে পারলাম। তো এখানেও তোমাদের যারা এমবিএটা করতে চাও বা যারা হচ্ছে এই জিনিস নিয়ে চিন্তা করতেছো, তারা আসলে চিন্তা করবা যে তোমার ক্যারিয়ার প্রোগ্রেশনটা কি বা ক্যারিয়ার প্ল্যানটা কি, যে তুমি কোন সাইডে যেতে চাও। তুমি যদি একদম ইঞ্জিনিয়ারিং রিলেটেড না যাইতে চাও, ঠিক আছে, তুমি এখন ইসি পড়ছো বা ইলেকট্রিক্যাল পড়ছো, সিভিল পড়ছো, মেকানিক্যাল পড়ছো, তোমার ফিল্ডে কোথায় হচ্ছে তোমার বিজনেস নলেজটা কাজে লাগবে, সেই টাইপের জব যদি তোমার কাছে ফ্যাসিনেট করে, তাহলে হচ্ছে তুমি এমবিএটা করতে পারো। প্লাস তো সুইচ করার ব্যাপারটা বললাম। ভাইয়া আরেকটা কোশ্চেন পেয়েছি, সেটা হলো যদি আইবিএ থেকে এমবিএ না করতে পারি, তাহলে কোথা থেকে এমবিএ করলে ডিমান্ডিং আচ্ছা, হবে, ভালো হবে? রাইট। ফার্স্ট অফ অল আমি বলবো যে ভাইয়া অলওয়েজ ট্রাই করো আইবিএ তে ঢোকার, যেটা আমি ফার্স্টে বলছি ব্র্যান্ড ইমেজের কথা, এইটা অনেক বেশি কাজে লাগে। সো আমি বলবো যে অলওয়েজ কারো যদি এমবিএ করার টার্গেটই থাকে, গিভ ইউর 100%, যতটা বেশি ট্রাই করা পসিবল ট্রাই করে আইবিএ তে ঢোকে ট্রাই করো। সেকেন্ড, যদি না ঢুকতে পারো, তাহলে নেক্সট বেস্ট হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বিউপি। বিউপি যেটা হয় যে বিউপির হচ্ছে একটা ব্র্যান্ড ভ্যালু আস্তে আস্তে ক্রিয়েট হইতেছে। ওরা হচ্ছে বেশ মনে করো যে কেস কম্পিটিশন থেকে শুরু করে তোমার হচ্ছে ইসে তোমার কি বলে বিভিন্ন এমনি জবে ওরা ওদের ফ্যাকাল্টি অ্যালুমনাইটা ভালো করতেছে। সো বিউপি একটা ভালো অপশন। আরেকটা হচ্ছে নর্থ সাউথ এমবিএ। নর্থ সাউথে যেটা হয়, নর্থ সাউথ একটু এক্সপেন্সিভ, বাট নর্থ সাউথ যেটা হচ্ছে যে তোমার ওইটার অ্যালুমনাই বেশ স্ট্রং, ওইটার হচ্ছে অ্যালুমনাইটা বেশ ভালো করছে। সো নর্থ সাউথ একটা ভালো অপশন। এফবিএস আছে। এফবিএস এ আমি পার্সোনালি বলবো যে এফবিএস টা অত বেশি না করতে, বাট এফবিএস এরও অ্যালুমনাই বেশ ভালো। এফবিএস এরও তুমি হচ্ছে ঢাকা ভার্সিটিতে থাকতেছো, সো এটা একটা ট্যাগ থাকলো, এটা একটা ভালো একটা অ্যালুমনাইয়ের মধ্যে তুমি থাকলা। বাট যেটা বললাম যে অলওয়েজ ট্রাই করো যে আইবিএ তে ঢোকার, তারপরে যদি না হয় বিউপি, নর্থ সাউথ, এফবিএস। ভাইয়া আমরা আমাদের মাস্টার ক্লাসের প্রায় শেষের দিকেই চলে এসেছি। তো লাস্টে যদি আপনি আপনার কুয়েটিয়ান জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আচ্ছা, ওকে। তো যেটা বলবো যে আমি চাই মানুষজন আইবিএ তে আসুক, আইবিএ তে আমাদের কুয়েটের অ্যালুমনাই বাড়ুক। বিকজ আমাদের ব্যাচে 3 জন আসছিল, বাট এর না লাস্ট ইনটেকে 14 জন মতো আসছে, সো হুইচ ইজ ভেরি নাইস টু সি। সো আমি চাই মানুষজন আসুক, বাট আমি বলবো যে সবাই আসলে ক্যারিয়ার নিয়ে টেনশন না করে, বাট ক্যারিয়ারের ব্যাপারে একটু মানে ক্লিয়ার থাকো, ঠিক আছে, যে তোমরা কি করতে চাও। যেটা আমি বললাম যে এমবিএটা করলে তোমার হচ্ছে তোমার 2 ধরনের অ্যাভিনিউ ওপেন থাকলো, তুমি হচ্ছে বিজনেস সাইডেও যেতে পারলা, তুমি ট্র্যাক চেঞ্জও করতে পারলা, প্লাস ইঞ্জিনিয়ারিং নলেজটা প্লাস ওটা নিয়ে তুমি হচ্ছে আরেকটু স্পেশালাইজড রোলে যেতে পারতেছো। তারপরেও এটার ব্যাপারে তোমরা হচ্ছে ক্লিয়ার থাকো যে তোমরা হচ্ছে আসলে তোমাদের ক্যারিয়ার প্ল্যান কি, বা তোমরা হচ্ছে এমবিএটা কেন করতে চাইতেছো, ঠিক আছে। সো যদি তোমাদের এমবিএ করার প্ল্যান নিয়েই থাকো, তাহলে প্রিপারেশন ব্যাপারে যেটা বললাম, আহ তোমরা হচ্ছে টাইমের ব্যাপারে অনেকে চিন্তা করে যে ভাই কত টাইম লাগবে বা টাইম লাগবে, এটা নিজের উপর ডিপেন্ড করতেছে। সো তোমার প্রিপারেশন যেরকম তোমার নিজের মনে হয় যে তোমার অবস্থা কিরকম, সেটার উপর ডিপেন্ড করে তোমার টাইম লাগানো উচিত। বাট তারপর আমি বলবো যে অ্যারাউন্ড 4 মাস 5 মাস ভালো মতো পড়াশোনা করা উচিত। আর তোমার
পরীক্ষার ব্যাপারে কিছু টিপস দিয়ে দিই। যদি তোমরা হচ্ছে পরীক্ষা দেওয়াই, পরীক্ষায় হচ্ছে মাথা ঠান্ডা রাখা খুবই ইম্পর্টেন্ট, এবং ওখানে টাইমটা খুবই কনস্ট্যান্ট, কজ তোমার হচ্ছে কোশ্চেন্স গুলা বেশ ট্রিকি থাকবে, বেশ কমপ্লেক্স থাকবে। সো ওখানে ওই 90 মিনিটস এর মধ্যে সবগুলা কোশ্চেন অ্যান্সার করা টাফ। সো এখানে সবগুলা কোশ্চেন অ্যান্সার করাও জরুরি না, কজ তোমার প্রত্যেকটা পার্টে একটা কাট অফ থাকে, ঠিক আছে? সো ওই কাট অফ মার্কটা পাইলেই তুমি ভাইবার জন্য প্রত্যেকটা পার্টের কাট অফ পেয়ে তুমি যদি পাস করো, তাহলে হচ্ছে তুমি ভাইবার জন্য এলিজিবল হয়ে গেলা। সো পরীক্ষার ক্ষেত্রে মক টেস্ট দাও বা এইগুলা করে পরীক্ষার টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। সো পরীক্ষা এটার ব্যাপারে খেয়াল রাখবা। আর ইংলিশের ব্যাপারে যেটা বললাম যে অনেকের হয়তো ইংলিশে একটু ল্যাকিংস থাকে, ইংলিশে প্র্যাকটিস বাড়াও। ইংলিশে হচ্ছে তোমার যত বেশি ম্যাটেরিয়াল ইউজ করে, যত বেশি ভাবে তোমার হচ্ছে রিডিং হ্যাবিট বাড়াতে পারো বা স্পিকিং হ্যাবিটটা বাড়াতে পারো, সেটা ইমপ্রুভ করার ট্রাই করো। আর হচ্ছে এই তো ইনশাল্লাহ আই হোপ যে মানুষজন আসবে, তোমরা হচ্ছে এমবিএ করার ব্যাপারে চিন্তা ভাবনা করবা। এবং আমি আরো বলবো যে যে গ্রুপগুলোর কথা বলছি, গ্রুপগুলো অ্যাক্টিভ থাকো, প্লাস হচ্ছে নিজে অনলাইনেও নিজে একটু ঘাটো যে আসলে এমবিএটা করলে কোন ধরনের অ্যাডভান্টেজ তোমার কাছে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে বা তোমার ক্যারিয়ারের সাথে অ্যালাইন্ড হয়, ঠিক আছে? আরেকজন করতে বলে এমবিএ তে ঢুকো না, আরেকজন করতে বলে বিসিএস তে যাও না, আরেকজন করতে বলে মাস্টার্স তে যাও না। নিজের সাথে কোনটা, নিজের ক্যারিয়ারের সাথে কোনটা যাচ্ছে, নিজের পার্সোনালিটির সাথে কোনটা যাচ্ছে, কোন ক্যারিয়ার ট্র্যাকটা তোমার জন্য পারফেক্ট, সেটা চিন্তা করে তারপর ডিসিশন নাও। আর হচ্ছে এই তো আমি তো অ্যাভেলেবল, যারা হচ্ছে আমাকে কোনোভাবে কাজে লাগলে বা কোনো দরকার হলে আমাকে অলওয়েজ নক পারো। আই লাভ টু হ্যাভ ইউ এবং হেল্প ইউ, এবং আইবিএ তে ইনশাআল্লাহ দেখা হবে যদি আসো। এই তো জি ভাইয়া, গ্রুপের লিংক গুলা দিয়ে দিলে সবাই জন্য ভালো হবে, যে কোন কোন গ্রুপে এই তাহলে আমি তোমাকে বা আচ্ছা আমি কাউকে দিয়ে দিব না, আমি তাহলে দিলে তোমরা হচ্ছে গ্রুপে দিয়ে দিতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কুয়েট ক্যারিয়ার ক্লাবের সবার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি যে এই মাস্টার ক্লাসের মাধ্যমে কুয়েটিয়ান অনেকেই বেনিফিটেড হবে, যাদের এমবিএ করার ইচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ আপনাদের এভরিওয়ান, টেক কেয়ার।